আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল রিলেটেড গাণিতিক সমস্যা সমাধান করব। তার আগে আমি একটু বলে নিই, আমি গত ক্লাসে কত পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে 109 পর্যন্ত করাইছিলাম। আমি কি ঠিক বলছি? আমাকে একটু কাইন্ডলি বলবেন। আমার যতদূর মনে আছে 109 পর্যন্ত আমরা সলভ করছিলাম, 110 থেকে করতে হবে, তাই কি না? নাকি 109 না 100 কত পর্যন্ত করছিলাম বলেন তো? 110 না 112? হুম, 107, 110, 111, 111 পর্যন্ত সলভ করছিলাম। আচ্ছা 111 পর্যন্ত, রাইট। 112 থেকে শুরু করবো আজকে। 111। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিই। 112 থেকে শুরু। হ্যাঁ, দেখেন 112 নম্বর প্রশ্ন স্ক্রিনে আসছে। 112 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে যে কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। দেখেন বৃত্তের কি দেওয়া আছে এখানে? বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে ডি, ডি এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। ওকে, বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত? চাইছে হচ্ছে এরিয়া। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা এরিয়া দ্বারা লিখতেছি। হ্যাঁ, এ আর এরিয়া ইকুয়াল টু কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু এই আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ, কিন্তু দেওয়া আছে কি? ব্যাস। তাহলে এই ব্যাস 10কে আমি 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধর মান বের করবো 5, তাই কি না? তাহলে এখানে আমি বসবো আর এর জায়গায় 5 স্কোয়ার। তাহলে পাই ইন্টু 5 এর মান হচ্ছে 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 পাই। দেখেন 25 পাই, তার মানে এরিয়ার মান হচ্ছে 25 পাই। এই পাই কিন্তু বসাইনি, পাইটাকে পাই রেখে দিছে। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন ইজ রাইট। তাহলে 25 পাই। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস 28 মিটার, সবাই একটু তাকাবেন। ব্যাস 28 মিটার, ব্যাস মানে ডি ইকুয়াল টু 28 মিটার। তাহলে এখান থেকে ব্যাসার্ধ আর কেমনে বেরোবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ, মানে 28কে 2 দিয়ে ভাগ করলে 14, তাহলে 14 মিটার। ওকে, বলছে আসন্ন বর্গমিটারে ক্ষেত্রফল কত? আসন্ন মানে হচ্ছে কাছাকাছি মান। হ্যাঁ, বর্গমিটার এককে নিতে হবে এবং কাছাকাছি মানে ক্ষেত্রফলের মান কত। আচ্ছা, এবং আমরা দেখতে পাচ্ছি অপশনে কিন্তু মান, দেখছেন এগুলো কিন্তু মান পাই নাই, তার মানে বুঝতে হবে পাইয়ের মান এখন বসাই দিতে হবে। এখন আমরা কি জানি? এরিয়া ইকুয়াল টু কি? পাই আর স্কোয়ার, তাই কিনা? তাহলে পাইয়ের মান কত? পাইয়ের মান আমরা হিসাবে আমরা 22/7 কে ব্যবহার করতে পারি, 3.1416 কে ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, তখন আমরা বুঝতেছি যে 22/7 ব্যবহার করলে সহজ হবে, এই জন্য। হ্যাঁ, আর এর মান কত? আর এর মান 14, 14 স্কোয়ার। এখন 14 স্কোয়ার না করে 14কে 2 বার লেখেন। 14 স্কোয়ার না করলে 14 গুণ 14 লিখি, 7 দিয়ে এই 14 এর মধ্যে যাবে 2 বার। ঠিক আছে, এখন দেখেন এটা 22 আর 14 দুগুণে 28, তাহলে 22 ইন্টু হচ্ছে 28। এখন 22 ইন্টু 28 করলে যা হবে সেটাই আমাদের উত্তর। হ্যাঁ, এখন যদি আমরা আলাদা করে গুণ করে নিই 22 আর 28, ওই যে 2 ঘরের গুণ শিখছিলাম না, সরাসরি এই দুইটা গুণ। 8 দুগুণি 16, 6 হাতে 1, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, 16 আর 4 20, 20 আর 1 কত? 21, হাতে 2, 2 দুগুণি 4, 4 আর 1, 4 আর 2 6, 616। তাহলে আমাদের উত্তর হচ্ছে 616। এটা গুণ করলে কত আসছে? 616 বর্গমিটার। এটা প্রায়, কেন? কারণ 22/7, এই যে পায়ের মান যে 22/7 বসাইছি, পায়ের মান তো 22/7 না, কাছাকাছি। পায়ের মান 22/7 এর কাছাকাছি, সুতরাং এখানে যে মানটা বসাইছি এই মানটা আসলে পায়ের মান কাছাকাছি, সুতরাং ক্ষেত্রফলের মানটা আসবে কাছাকাছি। তাহলে 616, এই যে আসন্ন বর্গমিটারে 616 বর্গমিটার। এখন এই যে গুণ যদি দ্রুত না করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সময় লাগবে। হ্যাঁ, নেক্সট। যে বৃত্তের ব্যাস 14 মিটার তার ক্ষেত্রফল আসন্ন বর্গমিটারে কত? যে বৃত্তের ব্যাস, এবার দিয়ে আছে ব্যাস 14 মিটার। দেখেন ব্যাস দিয়ে আছে 14 মিটার ডি, এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসকে 2 দিয়ে ভাগ, ব্যাসকে 2 দিয়ে ভাগ, তার মানে ব্যাসার্ধের মান 7।
এবার আমরা ক্ষেত্রফল বের করবো। এরিয়া ইকুয়াল টু কি, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত 7, তাহলে 7 স্কোয়ার, তাহলে 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে 7 গুণ 7, এই 7 আর এই 7 কেটে গেল, এখন 22 গুণ 7, তাহলে এই 7কে 22 দিয়ে গুণ করলে 7 দুগুণী 14, 4 হাতে 1, 7 দুগুণী 14 আর 1 15, 154, তাহলে উত্তর হচ্ছে 154 আছে অপশনে, এই যে 154 বর্গমিটার। ঠিক আছে, 154 ক্লিয়ার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার হলে পরিধি 8 মিটার। এই প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা ভুল, বিগত সালে আসা প্রশ্ন, কিন্তু আমি ভুল প্রশ্নটাই উঠাইছি যাতে আপনারা মানে বুঝতে পারেন। এখানে কি বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, বলছে পরিধি 8 মিটার হলে ব্যাসার্ধ কত। দেখেন, যে বৃত্তের ক্ষেত্রফল 16, হ্যাঁ, যে বৃত্তের ক্ষেত্রফল 16 তার পরিধি কখনো 8 হতে পারে না, 8 হতে পারে না। কিভাবে পারে না আমি খালি আপনাকে দেখাই। বৃত্তের ক্ষেত্রফল 16 চাইছে কিসের মান, ব্যাসার্ধের মান, তাই তো। দেখেন এদিকে তাকান, চাইছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে আর এর মান কত, আর ইকুয়াল টু হোয়াট। তা আর এর মান বের করতে গেলে এই আমরা কি জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি, পাই আর স্কয়ার না। এই যে এটা কি ক্ষেত্রফল না, এই ক্ষেত্রফলের মান দিয়ে আছে 16, তাহলে ইকুয়াল টু 16, তাই তো। পাই আর স্কয়ার ইকুয়াল টু 16, কেন, কারণ ক্ষেত্রফলের মান 16 আর ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, এটা তো ঠিক আছে। একইভাবে পরিধি মানে 8, পরিধি মানে কি 2 পাই আর না, পরিধি মানে কি 2 পাই আর না, ইয়েস। তাহলে পরিধি ইকুয়াল টু 2 পাই আর, আর 2 পাই পরিধির মান দিয়ে আছে 8, তাহলে 2 পাই আর ইকুয়াল টু 8। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে ব্যাসার্ধের মান বের করা যাবে, আবার এখান থেকেও ব্যাসার্ধের মান বের করা যাবে। এখন আমাকে দেখতে হবে যে দুই জায়গা থেকে কিন্তু ব্যাসার্ধ সেম আসবে, কারণ একটা নির্দিষ্ট বৃত্তের পরিধি, একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না। এখানে যে বৃত্তের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে 16, ওই বৃত্তেরই পরিধি হচ্ছে 8। তাহলে এখান থেকে এই ক্ষেত্রফলের সূত্র থেকে ব্যাসার্ধ বের করলে যা আসবে, পরিধির সূত্র থেকে ব্যাসার্ধ বের করলে তাই আসা উচিত। এখান থেকে ব্যাসার্ধ বের করি, তাহলে আমরা একটা কাজ করি। আচ্ছা, এখান থেকে করেন, এখান থেকে দেখেন, তাহলে আর এর মান যদি বের করি, তাহলে আর ইকুয়াল টু কি 8/2 পাই, 2 পাই। এখান থেকে যদি বের করেন তাহলে কি আসতেছে, দেখেন একটু তাকাবেন প্লিজ, এখান থেকে বের করলে কি আসতেছে। আচ্ছা, এটা কি, তাহলে এটা 4/পাই, 4/পাই, তাই না এটা। এখন এখান থেকে আমি যদি আর স্কোয়ার রেখে দিলাম, এই হচ্ছে 16, এই পাই এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে আর ইকুয়াল টু এই 16 এই পাশে যে রুট হবে, রুট 16 ডিভাইড, আচ্ছা তার মানে 4/√পাই। তার মানে এখান থেকে আসতেছে 4/√পাই, কিন্তু এখান থেকে আসতেছে 4/পাই, তাহলে নিশ্চয়ই দুইটা মান তো এক আসেনি। তার মানে এই অঙ্কে প্রবলেম আছে। আমার কথা কি বুঝতে পারছেন? এই অঙ্কটা আসলে কোনো ভুল থাকলে পরীক্ষায় কি করবেন, ভুল থাকলে পরীক্ষায় এখন কি করবেন, ভুল থাকলে সেটা ভুল। কারণ পিএসসি তো বলে যে ভুল থাকলে সেই নম্বর সবাইকে দেওয়া হয়, কেউ যদি এটা দাগায় তাও দেওয়া হয়, কেউ যদি না দাগায় তাও দেওয়া হয়। সুতরাং ভুল থাকলে কি করবেন, এটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি বুঝতে পারেন এটা ভুল, আমার মনে হয় ওটা দাগানো উচিত না, আমার ওটা মনে হয় ওটা দাগানো উচিত না। এখন 4/পাই তাকান, এই যে এটা, এই যে এই 4/পাই দেখেন একটু তাকান, তো এটা ইকুয়াল টু 4 আর নিচে হচ্ছে পায়ের বলেন পায়ের মান কত, 3.1416। এখন আপনি বলেন 4কে, আচ্ছা 4কে 3 দিয়ে ভাগ করলে হয় 1.33, তাই তো। তার মানে এখানে 4 ভাগ 3.1416, নিশ্চয়ই এই মানটা 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং না, কিন্তু 1 পয়েন্ট সামথিং কিন্তু কোনো অপশনেই নাই। তার মানে আমার কথা কি বুঝছেন, যে এইটা থেকে কিন্তু মান নেয়নি, ঠিক আছে। কিন্তু এখান থেকে মান বের করলে এটার কাছাকাছি মান আসতেছে, যদি এইখান থেকে বের করে কেউ, এটার কাছাকাছি ভ্যালু আসতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো ডেটা মিসিং, তাহলে আমি কি করব? এই প্রশ্ন এত ভুল, এটা তো ভুল প্রশ্ন। হ্যাঁ, আমি হুবহু সালের কোশ্চেন তুলে দিছি, ঠিক আছে। তো এটা যে ভুল আমি এটা দেখাই দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলেন তো, এটার কোনো সলিউশন নাই, যা ভুল তার কি সলভ দিব আমি বলেন। পরীক্ষার হলে যদি বুঝতে পারেন এটা ভুল, তাহলে সেটা রেখে আসাই ভালো, হ্যাঁ, না দেখানোই ভালো। আচ্ছা, এখন দেখেন যদি এখান থেকে আর এর মান বের করেন, আর ইকুয়াল টু 4/√পাই, 4 তো 4ই, আর √পাই, পাইয়ের মান কত, পাইয়ের মান হচ্ছে 3.1416, তাই তো। তাহলে 4, আচ্ছা √3 মান আপনাদের মুখস্থ 1.732, তাই এটা তো √3.14, তার মানে 3 এর চেয়ে একটু বেশি,
তার মানে এই √3 মান যদি এটা হয় তাহলে √8 মান 1.732 চেয়ে একটু বেশি হবে, আমি ধরলাম 1.75 হবে, ধরলাম এখানে 1.75। আমার কথা কি বুঝছেন? এটার মান 1.75, কাছাকাছি ভ্যালু নিচ্ছি কারণ আমার তো ক্যালকুলেটর নাই। √3 মান 1.732, তাই √3.14 এটা হচ্ছে একটু বেশি হবে, একটু বেশি। এটা তো 3.14 কি খুব বেশি না, তার মানে এর মানটাও পয়েন্টের পরে যে খুব বেশি হবে ব্যাপারটা এমন না, এই জন্য আমি এই 3 কে 5 বানাই দিচ্ছি, বুঝছেন? তাহলে এবার পয়েন্ট তুলে দেন 4 × 100, নিচে 175, এই যে পয়েন্ট তুলে দিলাম, পয়েন্টের পরে 2 ঘর 100, ঠিক আছে? এবার দেখেন 25 দিয়ে কাটা যায়, এটা 25, 4 25 100, 3 25 75, মানে 7 25 হচ্ছে 175, আর 4 25 100, 4 4 16/7, দেখেন 16 ডিভাইডেড বাই 7, এই যে তাহলে 16 ডিভাইডেড বাই 7, 16 কে 7 দিয়ে ভাগ করেন, দেখেন 16 কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণী 14, থাকলো হচ্ছে 2, পয়েন্ট দেন, 0 নেন, 0 7 দুগুণী 14, 7 দুগুণী 14, থাকলো হচ্ছে 4, 0 নেন, 5 7 35, 2.25, এই যে 2.26 এর কাছাকাছি মিলছে। মানে এই মান দিয়ে যদি এইটুকু না থাকতো যে পরিধি 8 মিটার, এই অংশটুকু যদি না থাকতো তাইলে এই প্রশ্নের উত্তর হচ্ছে এত। আমি বুঝাইতে পারছি কিনা বলেন? তার মানে এই প্রশ্নটা আসলে মূলত হওয়া উচিত ছিল এরকম, এই অংশটুক নাই, এই যে পরিধি 8 মিটার, এই অংশটুক নাই, এটুক না। আপনি এই অংশটা এইভাবে লিখে নেন, অঙ্কটা এইভাবে লিখে নেন, আমি আবার বলছি অঙ্কটা এইভাবে লিখে নেন, এই যে এই অঙ্কটা আপনি এইটুক লিখে নেবেন কারেকশন হিসেবে। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার হলে এর ব্যাসার্ধ কত? কোনো সমস্যা নাই, পাই ইকুয়াল টু 22/7 বসান, প্রবলেম নাই, 22/7 বসায়ও করা যাবে, করা যাবে না তা না, কিন্তু 22/7 বসালে এখানে রুটের মধ্যে 22/7 এর মান বের করে আবার রুট করা সেই একই তো কথা, তাই না? তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার হলে এর ব্যাসার্ধ কত? এই অঙ্কটা যদি এরকম হয় তাহলে এই অঙ্কের সমাধান আছে, ঠিক আছে? দেখেন অ্যাপ্রক্সিমেশনে যেতে হবে, এক্সাক্ট মানকে, রুটের মান তো আপনি এক্স্যাক্টলি বের করতে পারবেন না অমূলদ সংখ্যার, তাই না? দেখেন একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার হলে এর ব্যাসার্ধ কত? এই অঙ্কটা যদি এরকম হয় তাহলে ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু কত? 16। আর এই এরিয়া মানে কি? পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে আমাকে তো বের করতে হবে কিসের মান? আর এর মান। তাহলে আর স্কোয়ার রেখে দেন, এই পাই এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 16 ডিভাইডেড বাই পাই, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু √16 ডিভাইডেড বাই পাই, √16 ডিভাইডেড বাই পাই। এখন 16 রুট তো ভাইয়া 4, কিন্তু এই পায়ের রুট হয় না, তাহলে পায়ের রুট রেখে দিলাম। তাহলে 16 √ 4, পায়ের মান আবার কত? 3.1416। এখন আমাদের √3 এর মান মুখস্থ আছে, 1.732, √3 মান আমাদের মুখস্থ 1.732, তাই কি না? তাহলে এটা তো √3 চিন্তা করা যায়, এটা √3 চিন্তা করা যায় না? √3 পরে একটু মান আছে 3.1416, তাহলে √3 এর মান যদি এইটা হয় তাহলে √1.732 নিশ্চয়ই আরেকটু বেশি হবে, তো √3.1416 এটার মান আরেকটু বেশি হবে, তাই কি না? তাহলে √3 এর মান এটা হলে পরে 3 এর পরে আরেকটু আছে, তার মানে এইটার সাথে আরেকটু যুক্ত হবে, তাই আমি 1.73 কে 1.75 করে দিছি, কারণ এই 1.1416 মানটা তো খুব বেশি না, মানে 3 এর পরে তো ভ্যালুটা অনেক বেশি না, তাই এখানেও বেশি বাড়ানো যাবে না, বুঝছেন? বাড়ানোর একটা লিমিট আছে, আপনাকে বুঝতে হবে, সেন্স কাজ করতে হবে। তাই এটাকে আমি 1.75 লিখে দিছি, বুঝছেন? তাহলে উপরে 4 আর নিচে এটার পরিবর্তে হচ্ছে 1.75, ক্লিয়ার? তো 4 ডিভাইডেড বাই 1.75 এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 4 ডিভাইডেড বাই 1.75, এই পয়েন্ট তুলে দেবো। তাহলে উপর হচ্ছে 4 × 100 আর নিচে হচ্ছে 175, 25 দিয়ে কাটা যায়, দেখেন এটা 25 দিয়ে কাটা যাবে। এটা প্রথমে আপনি 175 যে 7 25 175, আমি কিন্তু এটা করিনি, আমি করছি কি 4 25 100 আর 3 25 75, তার মানে 4 25 আর 3 25 মোট 7 25 175 হবে, বুঝছেন? এই 175 কে আমি ভেঙে নিছি, 100 করে নিছি আর 75 করে নিছি, 4 25 100 আর 3 25 75, তার মানে 175 হতে হলে 4 25 আর 3 25 মোট 7 25 হতে হবে, আর এটা হচ্ছে 4 25 100, উপর হচ্ছে 4 4 16, নিচে হচ্ছে 7, এই 16 কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.25 প্রায়, তো 2.25 প্রায়, এই যে কাছাকাছি আছে 2.26, ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেট, এই যে এগুলো বিষয় বুঝতে হবে যে কখন কোন মান বসাতে হয়। হ্যাঁ, নেক্সট
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও এত বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? দেখেন কি নির্ণয় করতে বলছে, আগে এটা বোঝেন। নির্ণয় করতে বলছে কি, বৃত্তটির বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা বলতে কি বোঝায়? বৃহত্তম জ্যা মানে ব্যাস। বৃহত্তম জ্যা মানে ব্যাস ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে আমাদেরকে ব্যাস বের করতে বলছে। কি বের করতে বলছে? ব্যাস। আচ্ছা, তাহলে দেখেন ব্যাস মানে ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ কি আর না? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর। তা ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কি ব্যাস হয় না? তার মানে আমি যদি এই অঙ্কে ব্যাসার্ধের মান বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু ব্যাস চলে আসবে। তাই আমার টার্গেট হচ্ছে ব্যাসার্ধ বের করা। এখন কোশ্চেনে কি দেওয়া আছে? বৃত্তের পরিধি দেওয়া আছে। দেখেন পরিধি 132, তার মানে এই পরিধি হচ্ছে 132। এখন পরিধি ইজ ইকুয়াল টু 132। আর এই পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তাই পরিধির পরিবর্তে আমি বসাবো 2 পাই আর ইজ ইকুয়াল টু 132। এখান থেকে আমরা ব্যাসার্ধ আর এর মান বের করবো। তাহলে আর এর মান বের করবেন, আর রেখে দেন আর এই 2 পাই অবশ্যই পার করেন। তাহলে 132 ডিভাইড বাই 2 পাই। এবার 132 ডিভাইড বাই 2 ইন্টু পাই এর মান আমি 22/7 বসাই। এবার এখন বলুন ভাই এখন কেন 22/7 বসালেন? কারণ এখানে তো রুটের কোনো সিস্টেম নাই, রুট নাই। তাহলে 22/7 বসালে কাটাকাটি দেখি হয় কিনা, না হলে পরে 3.14 বসাবো। বুঝছেন? আগে 22/7 দিয়ে ট্রাই করেন। তাই এই 7 এই পাশে নিচে গুণ আছে, এটা উল্টে যাবে। তার মানে এটা হচ্ছে 132 ইন্টু 7, নিচে হচ্ছে 2 ইন্টু 22। আমি আগে 2 দিয়ে কাটি, 2 দিয়ে এটাকে কাটেন তো। 6 দুগুণী 12 থাকলো 1, 1 এর পরে 2 12, 6 দুগুণী 12। দেখেন 22 দিয়ে এটা কাটা যায়, 3 22 66। সরাসরি না বুঝলে আবার 2 দিয়ে কাটেন। 11 দুগুণী 22, 33 দুগুণী 66। এবার 3 11 63। এই 3 আর এই 7, এই যে 3 7 21। 21 কি? এই 21 হচ্ছে ব্যাসার্ধের মান। ব্যাসার্ধের মান 21। তাহলে ব্যাসার্ধ 21 হয়েছে। তাহলে অতএব ব্যাস কত? তাহলে ব্যাস ইকুয়াল টু কত? 2 আর। তাহলে 2 ইন্টু আর এর মান হচ্ছে 21। তাহলে 21 দুগুণী কত? 42। তাহলে আমাদের উত্তর হচ্ছে 42। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন? এটা কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে কি? ওকে, নেক্সট। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে, এই যে এখন যে টাইপের কোশ্চেন আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপ থেকে প্রচুর পরীক্ষা আসছে, প্রচুর। কিন্তু সমস্যা হচ্ছে এই টাইপের প্রশ্নের অ্যাকচুয়াল সলিউশন বাজারে প্রচলিত বেশিরভাগ বইয়ে, মানে বেশিরভাগ মানে বেশি না, মোটে 90% বইয়ে ভুল দেওয়া। 90% বইয়ে ভুল দেওয়া। ইভেন ওই ভুলটা আমিও পড়াই। কেন পড়াই? কারণ পরীক্ষক যে প্রশ্ন করে সেও এই ভুল প্রশ্নই করে। আমার কথা কি বুঝছেন? কিন্তু আমরা শুদ্ধ ভুল দুইটাই শিখবো। কেন? কারণ যদি যে পরীক্ষক প্রশ্ন করবেন তিনি যদি শুদ্ধ যিনি নিয়মটা জানেন, তখন তো তিনি শুদ্ধ উত্তরটা অপশন রাখবেন, তখন আপনি ভুল শিখে গেলে কিন্তু পারবেন না। তার মানে পরীক্ষার হলে যে আমি শুদ্ধও করবো ভুলও করবো, যেটা অপশনে থাকবে সেটা মারবো। আর যদি দুইটা অপশনে থাকে তাহলে শুদ্ধটা মেরে আসবো। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে এই টাইপের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট কোশ্চেনে মানে এই টাইপের প্রশ্নের সলিউশন কিছু ভুল সঠিক দেওয়া আছে, কিছু ভুল দেওয়া আছে বেশিরভাগ বই। একটি বৃত্তের ব্যাস, আমি একটা কথা বলি, বৃত্তের অনেক সময় বলবে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। আবার অনেক সময় বলবে ব্যাস দ্বিগুণ করা হলো। মাথায় রাখবেন, কোন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার ব্যাস এমনি দ্বিগুণ হবে, বা কোন বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে তার ব্যাসার্ধ অলরেডি দ্বিগুণ হবে। তার মানে কোন বৃত্তের ব্যাস দ্বিগুণ করা আর ব্যাসার্ধ দ্বিগুণ করা এই দুইটা আলাদা কিছু না। কারণ কোনো কিছুর ব্যাসকে দ্বিগুণ করলে ব্যাসার্ধ অলরেডি দ্বিগুণ, অটোমেটিকলি দ্বিগুণ হবে। এখন বলছে কি ভাই কিভাবে এটা সম্ভব? মনে করেন কোন একটা বৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 8 মিটার। তাহলে আপনি বলেন এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4। কেমনে? এই 8 কে 2 দিয়ে ভাগ করলাম, যে ব্যাসার্ধ 4। এখন আপনি ব্যাসকে দ্বিগুণ করে দেন, তাহলে ব্যাসকে দ্বিগুণ করলে কি হবে? 8 দুগুণে 16 হবে। এখন আপনি বলেন ব্যাসকে দ্বিগুণ করছেন, 8 দুগুণে 16 হয়েছে ব্যাস। এখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে তো ব্যাসের অর্ধেক, তাহলে 16 অর্ধেক কত? এবার আর এর মান হচ্ছে 8। তার মানে দেখছেন আপনি ব্যাসের মান 8 থেকে 16 করে দ্বিগুণ বানাইছেন, ব্যাসার্ধের মান 4 থেকে কিন্তু অটোমেটিকলি 8 হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। দেখছেন 4 দুগুণে 8। তার মানে আপনি যদি যখন ব্যাস দ্বিগুণ করবেন
তখন ব্যাসার্ধ অটোমেটিকলি দ্বিগুণ হবে। যখন আপনি ব্যাসার্ধকে দ্বিগুণ করবেন তখন ব্যাস অটোমেটিকলি দ্বিগুণ হবে। যখন আপনি ব্যাস অর্ধেক করবেন তখন ব্যাসার্ধ অটোমেটিকলি অর্ধেক হবে। এটা আপনাকে আলাদা করে বলতে হবে না যে ব্যাস দ্বিগুণ হয়েছে তাহলে ব্যাসার্ধ কয় গুণ হবে। তার মানে ব্যাস দ্বিগুণ হওয়া, বৃত্তের ব্যাস দ্বিগুণ হওয়া আর ব্যাসার্ধ দ্বিগুণ হয় একই কথা। বৃত্তের ব্যাস 3 গুণ হওয়া আর ব্যাসার্ধ 3 গুণ হয় একই কথা। ব্যাস 5 গুণ হয়েছে এর মানে বুঝবেন ব্যাসার্ধও 5 গুণ হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, যদি ব্যাস অর্ধেক হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে। এই ব্যাপারটা অনেকে বোঝে না, বলে যে ভাই কিন্তু ব্যাস দেওয়া, ব্যাসার্ধের কথা তো বলা নেই। তো এখানে কি বলছে, একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ হয়েছে। ভাই আপনি চিন্তা করবেন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, ব্যাস দ্বিগুণ হলেই ব্যাসার্ধ দ্বিগুণ হয়। বলুন ভাই কেন? ব্যাস দেওয়া আছে আমি কেন ব্যাসার্ধ নিয়ে চিন্তা করব? কারণ ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধ লাগে, যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে? ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধ লাগে, তাই আমরা ব্যাসার্ধ নিয়ে চিন্তা করব। তাহলে উপরে প্রথমে লিখে দিবেন যে কোন বৃত্তের ব্যাস দ্বিগুণ হওয়া অর্থ ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া, আপনার সলিউশনের জন্য। হ্যাঁ, এইবার এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো। একটা হচ্ছে, একটু তাকাবেন প্লিজ, একটা হচ্ছে বৃত্তটার পরিবর্তনের মানে ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ করার আগের একটা অবস্থা আর ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ করার পরের একটা অবস্থা। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। একটি বৃত্তের ব্যাসার্ধ, আমরা এখানে ব্যাস বললেও ব্যাসার্ধ নিয়ে চিন্তা করব। তাই এটা হচ্ছে পূর্বের ক্ষেত্র, আমি হচ্ছে পূর্বে আর পরে। হ্যাঁ, পূর্বে, পূর্বে মানে হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ করার পূর্বে কি অবস্থা ছিল, বৃত্তটা ছিল এরকম। আর এর ব্যাসার্ধ ছিল কত? এর ব্যাসার্ধ ছিলাম ধরে নিলাম আর, তাকান প্লিজ, এর ব্যাসার্ধ ধরে নিলাম আর ছিল। আর পরে, পরে মানে কি? পরে মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাস দ্বিগুণ করার পরে বৃত্তটা কি এরকম বড় হয়ে গেছে না? তাহলে এটা হয়ে গেছে কত? 2r। ঠিক আছে, এইবার আপনারা আমাকে বলেন এই বৃত্তের ক্ষেত্রফল কত? আমি এই বৃত্তের ক্ষেত্রফলকে এরিয়া A1 দ্বারা প্রকাশ করলাম। এরিয়া A1 দ্বারা বোঝাচ্ছি, এতে এরিয়া A1 দ্বারা বোঝাচ্ছি মানে ব্যাস পরিবর্তন বা ব্যাসার্ধ পরিবর্তনের পূর্বের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? পাই r1 স্কয়ার। এটা বুঝছেন? পাই r1 স্কয়ার, পাই r1 স্কয়ার। আর এটা কি? এটা হচ্ছে ব্যাস পরিবর্তনের পরের ক্ষেত্রফল, ব্যাস পরিবর্তনের পরের বৃত্ত। এখন আমাকে বলেন তাহলে এর এরিয়াকে আমি A2 দ্বারা প্রকাশ করলাম, তো এটা কি হবে? পাই r স্কয়ার। ক্ষেত্রফল মানে পাই r স্কয়ার, কিন্তু এর আর কত? এর আর তো 2r, এর আর তো আর না, এর আর কত? 2r। এর আর কি 2r না? 2r। তার মানে পাই r স্কয়ারের জায়গা হবে, এই r এর জায়গা হবে 2r এর হোল স্কয়ার। আমার কথা কি বুঝছেন? এর আর তো 2r, এটা হচ্ছে পাই ইনটু এই স্কয়ারটা 2 এর উপর আছে, পাই এর উপর আছে, r এর উপর আছে, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4, r এর উপর স্কয়ার করলে r স্কয়ার। তাহলে এই 4টাকে সামনে লিখলে 4 পাই r স্কয়ার। এটুক বুঝছেন আপনারা? এটুক বুঝছেন? তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল মানে ব্যাস পরিবর্তন করার পরের ক্ষেত্রফল হচ্ছে 4r স্কয়ার। এই যে, তাহলে A2 ইকুয়াল টু 4 আর পাই r স্কয়ার। তাকান এদিকে প্লিজ, এই যে পাই r স্কয়ার, এই ভ্যালুটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। দেখছেন? r1 কেন দিছি? r1 কেন দিছি? এটা r1 বাদ দেন, আর দেন। এই যে পাই r স্কয়ার, এই পাই r স্কয়ারটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, মানে ব্যাস পরিবর্তনের পূর্বে এই ক্ষেত্রফল ছিল পাই r স্কয়ার। এখানেও কিন্তু আমার পাই r স্কয়ার আসছে, তার মানে হচ্ছে 4 ইনটু এই অংশটা কি? পূর্বের ক্ষেত্রফল। এই অংশটা কি পূর্বের ক্ষেত্রফল না? মানে পরিবর্তনের পূর্বের ক্ষেত্রফল। তার মানে আর এটু কি? এদিকে তাকান, এদিকে তাকান, আগে কনসেপ্ট বুঝেন। এটু কি? এটু হচ্ছে ব্যাস পরিবর্তনের পরের ক্ষেত্রফল। তাহলে এই যে ব্যাস পরিবর্তনের পরের ক্ষেত্রফলটা কেমন হয়েছে? পূর্বের ক্ষেত্রফলের সাথে কত গুণ? 4 গুণ। তার মানে ব্যাস পরিবর্তনের পরের ক্ষেত্রফল হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ। এই হলো মূল কনসেপ্ট। এটা করতে আপনার বেশি সময় লাগবে না, শর্টকাট আছে, আমি শর্টকাট তো বোঝাবো, সমস্যা নেই। পরিবর্তিত ক্ষেত্রফল, এই যে পরে, পরে বলতে আমি কি বোঝাচ্ছি? পরিবর্তনের পরে, মানে ব্যাস যে পরিবর্তন হয়েছে সেই ব্যাস পরিবর্তনের পরের ক্ষেত্রফল। তাই ব্যাস পরিবর্তন, এই যে এখানেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে ব্যাস পরিবর্তনের পরের এই ক্ষেত্রফলটা কেমন। এই যে দেখেন, এই যে এটা হলো পূর্বের ক্ষেত্রফলের মান, দেখছেন? তা পূর্বের ক্ষেত্রফলের সাথে কত গুণ আছে? 4 গুণ। তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ। তাহলে উত্তর হচ্ছে ক্ষেত্রফল হবে 4 গুণ। তাহলে অপশন আছে বৃত্তটির ক্ষেত্রফল কত গুণ হবে? এই যে 4 গুণ। সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? কোশ্চেন কনসেপ্ট বুঝছেন প্লিজ? এখন প্রশ্ন, এই হলো মূল কনসেপ্ট, বুঝছেন? পূর্বের ক্ষেত্রফল, পরের ক্ষেত্রফল। প্রথমে পূর্বের ক্ষেত্রফল বের করবেন, ক্ষেত্রফল বের করার পরে পরের ক্ষেত্রফলে ব্যাসার্ধ কতটুকু হয়েছে সেটা আগে দেবেন, দেওয়ার পরে পাই আর স্কয়ার করে দিবেন। দিয়ে দেখবেন যে পরবর্তীত ক্ষেত্রফলের এই মানের কাছে আগে যে ক্ষেত্রফল ছিল ওই মানটা এখানে চলে আসছে, তার সাথে কিছু একটা গুণ আছে। হ্যাঁ, ক্লিয়ার?
এবার আমি চলে যাচ্ছি, দেখেন এখন এটা শর্টকাটে যদি কেউ করতে চায়, ধরে নিবেন যে পূর্বে, খেয়াল করেন পূর্বে ধরে নিবেন যে পূর্বে ব্যাসার্ধ R1 ছিল 1, সবসময় 1 পূর্বে ব্যাসার্ধ R1 ছিল 1 পূর্বে, আর পরে পরে মানে হচ্ছে পরিবর্তনের পরে ব্যাসার্ধ R2 কত হবে বলেন তো? এই যে বলা আছে ব্যাসার্ধ ব্যাস দ্বিগুণ মানে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে আগে যদি 1 থাকে এখন কত? 1 এর দ্বিগুণ হচ্ছে 2। 1 ধরার কারণ কি? কারণ হচ্ছে 1 এর সাথে যাই গুণ করেন ওই সংখ্যাটা হয়, এই জন্য। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল A1 কি হবে বলেন তো? পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে তো 1, তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার, তার মানে পাই, ঠিক আছে, পাই। আর এখানে পরিবর্তিত ক্ষেত্রফল A2 ইকুয়াল টু কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে পাই ইন্টু 4, তার মানে 4 পাই। কত? 4 পাই। তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল পাই, বর্তমান ক্ষেত্রফল 4 পাই। তাহলে এই পাই মানে কিন্তু পূর্বের ক্ষেত্রফল, যেহেতু আর কে 1 ধরে নিছি, তাহলে 4 ইন্টু এই পাই মানে পূর্বের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু পূর্বের ক্ষেত্রফল, তার মানে বর্তমান এই যে পরিবর্তিত ক্ষেত্রফল কেমন? পূর্বের ক্ষেত্রফলের সাথে 4 গুণ, তার মানে পরিবর্তিত ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ। আর শর্টকাট হচ্ছে একটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ করা হয়, দেখেন একটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ করা হয়, তবে ক্ষেত্রফল n স্কোয়ার গুণ হবে, তবে ক্ষেত্রফল n স্কোয়ার গুণ হবে। ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ করা হয়, একটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ করা হয়, n গুণ, যেমন এই অঙ্কে বলছে ব্যাস দ্বিগুণ করা হলে, তার মানে দ্বিগুণ মানে কি? n এর মান 2, হ্যাঁ, তাই n এর মান এই অঙ্কে কত? n এর মান এই অঙ্কে 2, এই যে ব্যাস দ্বিগুণ করা হয়েছে, তার মানে n এর মান 2, n এর মান কত? 2, ঠিক আছে। তাহলে n এর মান যদি 2 হয়, তাহলে কি বলছি? ক্ষেত্রফল হবে n স্কোয়ার গুণ, তাহলে n স্কোয়ার, তার মানে অর্থাৎ ক্ষেত্রফল হবে n স্কোয়ার ইকুয়াল টু n এর মান 2, তাহলে 2 স্কোয়ার মানে 4 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 4 গুণ। ক্লিয়ার বিষয়টা? ক্ষেত্রফল 4 গুণ। এই যে ব্যাস n গুণ করা হলে ক্ষেত্রফল n স্কোয়ার গুণ হয়। কিন্তু এই কনসেপ্টের বাইরে কিন্তু যায় শর্টকাট পড়বেন না, এটা অবশ্যই পড়বেন যে পূর্বে একটা ক্ষেত্রফল বের করবেন, পরে মানে পরিবর্তনের পরে একটা ক্ষেত্রফল বের করবেন, এই পরিবর্তনের পরের ক্ষেত্রফলের সাথে পূর্বের ক্ষেত্রফলকে রিলেট করে দিবেন, ব্যাস। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন ভুল কিভাবে শিখছি আমরা, দেখেন একটু আমি দেখাবো একটু পরে। এইবার তাকান, এইবার বুঝতে পারবেন যে এই প্রশ্নের উত্তর অপশনে নাই, কিন্তু ভুলই মেরে আসতে হবে। এবার তাকান প্লিজ, অঙ্কে বলছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, আগের অঙ্কে কি ছিল? বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে, এখানে কিন্তু বলছিল দ্বিগুণ করলে, অঙ্কে কিন্তু বলে নাই যে দ্বিগুণ বৃদ্ধি করলে। এই অঙ্কের সাথে একটা পার্থক্য আছে, খেয়াল করছেন? একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, আচ্ছা 3 গুণ বৃদ্ধি করলে, আগের অঙ্কে এই বৃদ্ধি কথাটা ছিল না, আর এই অঙ্কে বৃদ্ধি আছে। আপনারা কি এর পার্থক্য বোঝেন? পার্থক্যটা বোঝেন। মনে করেন পূর্বের অবস্থান আমি দেখাচ্ছি। পূর্বে এই একটা বৃত্ত ছিল, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধ ছিল r, আর পরিবর্তনের পরে বৃত্তটা বড় হয়ে গেছে, 3 গুণ ব্যাস। এখন একটু বলেন এই বৃত্তের ব্যাসার্ধ কত? কেউ বলতে পারবেন? এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলেন তো? বলেন, আপনার লজিক কি বলে? এই বৃত্তের ব্যাসার্ধ কত হওয়া উচিত বলেন? আপনারা বলেন, আমি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আমি একটু পানি খাই নিচ্ছি। রেসপন্স করতে হবে প্লিজ। আপনি যা বোঝেন তাই বলেন, কম্বলের ভেতর থেকে হাত বের করেন।
কথা বলেন, কথা বলেন, যা বোঝেন তাই বলেন। একটা বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হলো, ব্যাস 3 গুণ বৃদ্ধি করছে মানে ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে আমার প্রশ্ন হলো যে এই বৃত্তের মানে এই বৃত্তটার মানে এই পরিবর্তন মানে এই যে ব্যাস যে 3 গুণ করছে, এই 3 গুণ করার পূর্বে যদি এরকম থাকে তাহলে ব্যাস 3 গুণ করলে এটা বড় হয়ে গেছে। তাই ধরে নিলাম যে পূর্বে ব্যাসার্ধ ছিল আর, তাহলে এই অবস্থায় ব্যাসার্ধ কত হবে? এটা যদি আর হয় এই ব্যাসার্ধটা কত? 3r না 2r না কত? প্লিজ রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে কিন্তু আমি বুঝাইতে পারবো না। কথা বলতে হবে, ভুল হোক শুদ্ধ হোক ব্যাপার না, দরকার পরে কমেন্ট ডিলিট করে দিন যদি আপনার মনে হয়, ঠিক আছে? কিন্তু বলতে হবে, বললে আমার জন্য আপনাকে বোঝানো সুবিধা হবে। তাও বলবে না। দেখেন একটা কথা হলো যে ব্যাস 3 গুণ করা হলো, আর একটা কথা হচ্ছে ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হলো। আগে এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে কিনা সেটা বলেন। আগে বলেন এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে কিনা। একটা হলো ব্যাস 3 গুণ করা হলো, আর একটা হচ্ছে ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হলো। এই দুটার মধ্যে পার্থক্য আছে। একটা জিনিস মনে করেন, আপনার এদিকে তাকান, আপনার কাছে মনে করেন 10 টাকা আছে, 10 টাকা 10 টাকা। এখন আপনাকে বলা হলো আপনার টাকা 3 গুণ করা হলো, তার মানে ছিল 10, বর্তমান টাকা হবে 10 গুণ 3 ইকুয়াল টু 30 টাকা। কিন্তু যদি বলা হয় আপনার টাকা 3 গুণ বৃদ্ধি পাইছে, মানে 3 গুণ খালি বাড়ছে, 3 গুণ খালি বাড়ছে, আগে যেটুক ছিল সেটুক তো আছেই, 3 গুণ খালি বাড়ছে, বৃদ্ধি হয়েছে 3 গুণ। তার মানে আপনার টাকা যদি এখন 10 টাকা থাকে, তাহলে 3 গুণ বৃদ্ধি পাইছে মানে হলো এই 10 টাকার 3 গুণ পরিমাণ খালি বাড়ছে, আগে যে 10 ছিল সেটা আছেই, সাথে আছে। আমার কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে আপনার টাকা 3 গুণ বৃদ্ধি পাইছে, মানে আগে যে টাকা ছিল সেই টাকার 3 গুণ খালি বাড়ছে। তাহলে 10-এর 3 গুণ মানে 30 টাকা খালি বাড়ছে। তাহলে আপনার কাছে এখন বর্তমান কত টাকা আছে? আগের 10 টাকা নাই? ইয়েস, তাহলে 10 আর বৃদ্ধি হচ্ছে 30, তার মানে 40 টাকা। আমার কথা কি বুঝছেন? তার মানে যখন বলবে যে কোন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হলো, সেক্ষেত্রে আগে ছিল ব্যাস আর, তাহলে এই আর এর 3 গুণ মানে 3r খালি বাড়ছে, 3r বাড়ছে, সাথে কি এই আগের টুকু নাই? ইয়েস, তাহলে বর্তমান ব্যাস হচ্ছে আগের ওই ব্যাসার্ধ, আগের ব্যাসার্ধ আর, তার সাথে বৃদ্ধি পাইছে এই আর এর 3 গুণ মানে 3r, তার মানে মোট ব্যাসার্ধ এখন 4r, মোট ব্যাসার্ধ এখন 4r। এই ব্যাপারটা অনেকে বোঝে না, অনেকে ওই আগের অঙ্ক মানে এইটাকে এইটাকে আর এইটাকে একই চিন্তা করে অঙ্ক করছে। এবং দেখেন 44তম বিসিএস পরীক্ষা আসছে, যে স্যার প্রশ্ন করছে, হ্যাঁ উত্তরও রাখছে এইভাবে, কত গুণ বৃদ্ধি পাবে। আমার কথা কি বুঝছেন? এবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে যখন বলবে যে বৃদ্ধি পাবে, তখন আপনাকে যতটুকু বৃদ্ধি পাবে সেইটুকের সাথে পূর্বের অংশটুকু যোগ করে বর্তমান অংশে আসতে হবে। বুঝছেন? বুঝছেন? এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাইলে ধরি পূর্বের ব্যাসার্ধ আর, পরিবর্তিত ব্যাসার্ধ হচ্ছে ওই আগের আর এর সাথে যোগ হবে কতটুক? 3 গুণ খালি বাড়ছে, তার মানে আগে যা ছিল সেটা আছে, তার সাথে আগের অংশের 3 গুণ খালি বৃদ্ধি বাড়ছেই খালি। আর যদি বলতো 3 গুণ করা হলো, মানে কি ছিল 10 টাকা 3 গুণ হয়ে গেছে, তার মানে 30 টাকা হয়ে গেছে। আর 3 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে আগে 10 টাকা ছিল সেটা আছেই, আর 10-এর 3 গুণ 30 টাকা খালি বাড়ছে, তাহলে মোট হচ্ছে 30 আর 10 40 টাকা। বুঝছেন? তাহলে যখন বলবে ব্যাস বা ব্যাসার্ধ এতগুণ বৃদ্ধি করলে, তখন আপনাকে পরিবর্তিত অবস্থা ওই 3 গুণের সাথে আবার পূর্বের অংশ যোগ করতে হবে। ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? দেখেন তাহলে এখানে কি হবে, এখানে তাহলে ধরে নিচ্ছি পূর্বে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল কত বলেন? a1 = πr², এটা হচ্ছে ক্ষেত্রফল। পরিবর্তিত ব্যাসার্ধ কত? আগের আর ছিল সেটা থাকবে, সাথে এই আগে যে ব্যাসার্ধ ছিল তার 3 গুণ মানে আর এর 3 গুণ পরিমাণ যুক্ত হবে, তাহলে 4r। তাহলে এখন ক্ষেত্রফল কত? পরিবর্তিত ক্ষেত্রফল a2 = πr²। এবার আর এর মান কিন্তু 4r, এই ক্ষেত্রে ব্যাসার্ধের মান 4r, তাহলে π * এই 4r এর হোল স্কয়ার।
বুঝছেন? তাহলে 4 আর তাহলে পাই ইন্টু 4, এই 4 এর স্কোয়ার হচ্ছে 16 আর পাই আর এর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, তাহলে 16 কে সামনে রাখলে পরে 16 পাই আর স্কোয়ার, তাহলে 16 পাই আর স্কোয়ার। আপনারা কি বুঝছেন? 16 পাই আর স্কোয়ার। এবার তাকান, তার মানে পূর্বে ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, এখন হচ্ছে পাই আর স্কোয়ারের 16 গুণ। তাহলে উত্তর কত? এখানে এই ভুলটা করছে, এই যে অপশনে 16 আছে, এই 16ই মেরে দিছে। কিন্তু এই অঙ্কের উত্তর 16 গুণ না, কারণ এই অঙ্কে কি বলছে? বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। অঙ্কে তো বলে নাই যে ক্ষেত্রফল কত গুণ হবে। যদি বলতো যে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে উত্তর 16 গুণ হতো। এই জায়গাতে অনেকে বোঝে না, বাংলা ভাষায় সমস্যা, বাংলা ভাষাটা ঠিক মতো বোঝেন। বলছে আগের অঙ্কটা দেখেন, আগের অঙ্কে বলছিল বৃত্তটির ক্ষেত্রফল হবে, মানে কত গুণ হবে। তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার, এখন 4 পাই আর স্কোয়ার। আর এই অঙ্কে বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, মানে কতটুকু বাড়ছে সেইটা চাইছে। অঙ্কে বলে নাই যে বর্তমান ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলের কত গুণ, মানে ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, হয়ে গেছে 16 পাই আর স্কোয়ার। তাহলে বর্তমান ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 16 গুণ, তার মানে বর্তমান ক্ষেত্রফলটা হয়ে গেছে 16 গুণ। কিন্তু অঙ্কে চাইনি যে বর্তমান ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা কত গুণ হবে, বলছে কত গুণ বৃদ্ধি পাবে। তো যখন বলছে বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল আগে ছিল পাই আর স্কোয়ার, এখন 16 পাই আর স্কোয়ার, তাহলে বাড়ছে কতটুকু, কিভাবে পাবেন? এই ক্ষেত্রফল থেকে এটা বাদ দিতে হবে। ইয়েস, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি। এখন অঙ্ক শেষ হয়নি, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি। তাকান প্লিজ, সঠিক জিনিস শেখেন, নাহলে বিপদে পড়বেন। ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু 16 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে 16টা পাই আর স্কোয়ার থেকে একটা পাই আর স্কোয়ার চলে গেলে 15 পাই আর স্কোয়ার। ইয়েস, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির মান হচ্ছে এইটা। এই পাই আর স্কোয়ার কি পূর্বের ক্ষেত্রফল না? ইয়েস, এই যে দেখেন পূর্বের ক্ষেত্রফল। তাহলে পূর্বের ক্ষেত্রফলের সাথে কত গুণ? 15 গুণ। তাহলে 15 ইন্টু পূর্বের ক্ষেত্রফল। তার মানে এই যে দেখেন, এই যে এটা কিসের মান? এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির মান। এই যে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কেমন? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের সাথে কত গুণ? 15 গুণ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 15 গুণ। তার মানে কত গুণ বৃদ্ধি পাবে? 15 গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কের উত্তর হচ্ছে 15 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু অপশনে 15 গুণ বৃদ্ধি নাই। তখন বুঝতে হবে যে শিক্ষক প্রশ্ন করছে, তিনি এই বিয়োগটা করে দেখায়নি। তিনি কি করছে? মানে সাধারণভাবে চিন্তা করছে যে ক্ষেত্রফল 3 গুণ হলে 3 গুণ বৃদ্ধি পেলে। আচ্ছা, এই অঙ্কের উত্তর 16 না, এই অঙ্কের উত্তর 9 দেওয়া আছে অপশনে, দেখবেন আমাদের বইও 9 দেওয়া আছে। খেয়াল করুন প্লিজ। এই অঙ্কের অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 15 গুণ, ক্ষেত্রফল বৃদ্ধি 15 গুণ। অ্যাকচুয়াল উত্তর 15 গুণ, কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে 9 গুণ। কেন 9 গুণ দেওয়া আছে আমি বলছি। আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন? আমি যে সলিউশন দিচ্ছি এটা বুঝছেন কিনা আগে তাই বলেন। অঙ্কে বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, আমি তো ক্লিয়ার করেই দিব, একদম যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি সবকিছু ক্লিয়ার করে দেবো, কিন্তু এটা বুঝছেন কিনা সেটা বলেন। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 15 গুণ, তার মানে ক্ষেত্রফল 15 গুণ বৃদ্ধি পাবে। এই যে পূর্বে যা ছিল তার 15 গুণ হয়ে গেছে। যে পূর্বে যা ছিল তার 15 গুণ হয়নি, পূর্বে যা ছিল তার 15 গুণ বৃদ্ধি পাইছে। হ্যাঁ, এখন দেখেন প্রশ্ন বিভিন্ন রকম। এখন এই প্রশ্নের উত্তর কিন্তু শিক্ষক মানে যিনি প্রশ্নকর্তা তিনি কি করছেন? তিনি কি করছেন আসলে অ্যাকচুয়ালি দেখেন, তিনি কি করছেন? তিনি যা করছেন এটা ভুল, কিন্তু তাও আমাকে দেখাতে হবে, কারণ প্রশ্নে তো সঠিক উত্তরটা নাই। হ্যাঁ, তাই না? এটা করে আসতে হবে না? এটা কিন্তু করে আসতে হবে, এটা ভুল থাকলেও করে আসতে হবে। আবার বলছি, এটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ উনি ধরছে আর, তাহলে ক্ষেত্রফল ধরছে কত? a1 = পাই আর স্কোয়ার। এবার পরিবর্তিত একটা বৃত্ত, উনি যে কাজটা করছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পাইছে, উনি এই বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্কটা করছে। আবার বলছি, এই বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্কটা করছে। তা বৃত্তের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পাইছে, আপনি বৃদ্ধিকে অমিট করে দিবেন। শোনেন, যখন দেখবেন যে অপশনের সহি উত্তর নাই, সঠিক উত্তর নাই, তখন এই বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্ক করবেন, শেষ। ঠিক আছে, এই বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্ক করবেন, কারণ বইয়ে নাই। কিন্তু আবার বলছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইদানিং প্রশ্ন আসছে এই বৃদ্ধিকে কিন্তু কাউন্ট করে কিন্তু এই 15 গুণ অপশন আছে। হ্যাঁ, সুতরাং সঠিকটা শিখতে হবে। আচ্ছা, 3 গুণ বৃদ্ধি পাইছে, উনি এই বৃদ্ধিকে অমিট করে অঙ্ক করছে। উনি কি করছে? যে মনে করছে ব্যাসার্ধ ছিল আর, উনি লিখছে 3 গুণ করলে, বৃত্তের ব্যাস 3 গুণ করলে, তার মানে এটা 3r, ওই আগেরটা যোগ করে নাই। তখন ক্ষেত্রফল লিখছে a2 = পাই আর স্কোয়ার, আর এর মানে 3r, তাহলে পাই ইন্টু 3r এর হোল স্কোয়ার, তাহলে পাই ইন্টু 9r স্কোয়ার। এই 9টা সামনে আসবে, তাহলে 9 পাই আর স্কোয়ার। এই বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্ক করছে। আবার বলছি, যখন দেখবেন সঠিক উত্তর নাই, আপনি সঠিকভাবে করে গেছেন, তখন বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্কটা করে দিয়ে আসবেন, ব্যাস। আর লিখিত পরীক্ষায় তো ভাই, লিখিত পরীক্ষায় তার অপশন থাকবে না, সুতরাং তখন
সঠিকটাই করতে হবে। তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, বর্তমান ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের কয় গুণ? 9 গুণ। তার মানে উনি এটা করছে যে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার 9 গুণ। তো 9 গুণ কি বৃদ্ধি পাইছে? হ্যাঁ, যখন দেখবেন যে বৃদ্ধি করলে মানে আপনি অরিজিনালি অঙ্ক করে আসে দেখতেছেন নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি বৃদ্ধি কথাটাকে অমিট করে অঙ্কটা করে আসবেন, বৃদ্ধি বাদ দিবেন, দুই জায়গায় বৃদ্ধি বাদ দিয়ে অঙ্ক করে চলে আসবেন। ঠিক আছে, ওরা মানে জিনিসটা এরকম, বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ পাবে না, কত গুণ হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 9 গুণ। এই যে আমি এখন এই টাইপের যত ধরনের প্রশ্ন হতে পারে আমি সবগুলোই দেখাই দিচ্ছি। হ্যাঁ, সবগুলোই দেখাই দিচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। দেখেন যত ধরনের প্রশ্ন হতে পারে, দেখেন বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ করা হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে? ক্ষেত্রফল কত গুণ হবে মানে আগে যা ছিল তার কত গুণ হবে। হ্যাঁ, এই একই প্রশ্ন বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করা হলে, যদি এইটা আসে, বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল কত গুণ হবে। দেখেন দুইটা প্রশ্ন, কিন্তু বেশিরভাগ বইয়ে, ইভেন বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্ন যখন আসছে দুইটার প্রশ্নের সলিউশন একই দিছে, দুইটা প্রশ্নের সলিউশন সেম দিছে, কিন্তু দুইটা প্রশ্নের সলিউশন তো সেম হওয়া উচিত না। দেখেন আমি প্রথমে 1 নম্বরে সলভ করব। বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ করা হলে মানে আগে 1 ছিল, এখন 1 এর 5 গুণ 5 হয়েছে। 5 গুণ করা হলো মানে কি? আগে আপনার কাছে 10 টাকা ছিল, 5 টাকার হয়ে 5 10 50 টাকা হয়ে গেছে, এগুলো 5 গুণ করা হলো। আর 5 গুণ বৃদ্ধি করা হলো মানে আগে আপনার কাছে 10 টাকা ছিল, এখন ওই 10 এর 5 গুণ খালি বাড়ছে, আগে যেটুকু ছিল সেটুকু তো আছেই, মানে 50 টাকা বাড়ছে। তাহলে টোটাল কি? আগের 10 প্লাস 50 60 টাকা হয়েছে। বুঝছেন? ইয়েস। তাইলে প্রথমে 1 নম্বরে সলভ দিচ্ছি। 1 নম্বর একের সলভ। প্রথমে ধরে নিচ্ছে যে বৃত্ত হচ্ছে আগে ছিল এরকম, ব্যাসার্ধ ছিল আর, তাহলে ক্ষেত্রফল ছিল কত? পাই আর স্কয়ার। কথা কি বোঝা গেছে? এবার ব্যাসার্ধ 5 গুণ করা হয়েছে, 5 গুণ করা হলো, তার মানে আগে ছিল আর, এখন ব্যাসার্ধ হচ্ছে 5 আর। এই যে আগে আর ছিল, এখন 5 গুণ হয়েছে মানে 5 আর হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? A2 ইকুয়াল টু পাই আর স্কয়ার, আর মানে 5 আর, তাহলে 5 আর এর হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু 5 স্কয়ার হচ্ছে 25 ইন্টু আর স্কয়ার, 25টা সামনে রাখেন, তাহলে 25 পাই আর স্কয়ার। তাহলে পূর্বের ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার, বর্তমান ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ারের সাথে 25 গুণ। তার মানে উত্তর হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 25 গুণ হয়ে গেছে। তার মানে এর ক্ষেত্রফল কত গুণ হবে? যখন বলবো কত গুণ হবে মানে আগে যা ছিল তার কত গুণ হয়ে গেছে, বর্তমান ক্ষেত্রফলটা তার কত গুণ হয়ে গেছে, বৃদ্ধি কতটুকু পাইছে সেটা চাইনি। বুঝেন? কিন্তু কনসেপ্ট বোঝেন? তার মানে আগে ছিল পাই আর স্কয়ার, এখন কত গুণ হয়েছে? এখন পাই আর স্কয়ারের 25 গুণ। তাহলে এই অঙ্কের উত্তর 25 গুণ হবে। তাহলে অতএব বর্তমান ক্ষেত্রফল ইকুয়াল টু 25 ইন্টু পূর্বের ক্ষেত্রফল। তার মানে বর্তমান ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 25 গুণ। প্রথম অঙ্কের উত্তর 25 গুণ। কিন্তু এই কোশ্চেনটাই যদি পরবর্তীতে আসে, দেখেন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করা হলে, তার মানে এটা এবার 2 নাম্বার সলভ করতেছে, এটা হচ্ছে 1 নম্বরের সলভ। এই যে এবার 2 নম্বরের সলভ। তার মানে বৃত্তটা ছিল আগে এরকম, যার ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, ক্ষেত্রফল কত ছিল? পাই আর স্কয়ার। তাকান, এখন পরিবর্তন হয়ে কি হয়েছে? পরিবর্তন হয়ে বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করছে। তার মানে বৃত্তের ব্যাসার্ধ, এদিকে তাকান। তাহলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ আগে ছিল আর, সেইটুক তো আছেই, আরো 5 গুণ বৃদ্ধি পাইছে, মানে এই আর এর 5 গুণ মানে 5 আর। তার মানে 5 আর পরিমাণ এর সাথে আরো যুক্ত হয়ে বর্তমান ব্যাসার্ধ হবে 6 আর। আমার কথা কি এটা বোঝা গেছে? প্লিজ এটা কি বুঝছেন? 5 গুণ ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে বাড়ছেই 5 গুণ। তাহলে হয়েছে কতটুকু? তাহলে আগে যেটুকু ছিল সেটুকু তো আছেই, তার সাথে আরো 5 গুণ যুক্ত হবে। বুঝছেন? তার মানে এই ক্ষেত্রে ব্যাসার্ধ 6 আর। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এরিয়া A2 ইকুয়াল টু পাই আর স্কয়ার, আর এর মান 6 আর, তাহলে 6 আর এর হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু 36
আর স্কোয়ার, 36টা সামনে রাখি তাহলে 36 পাই আর স্কোয়ার। তার মানে দেখেন এবার আবার বিয়োগ করে দেন না, অঙ্কে কি বলছে ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে, তার মানে ক্ষেত্রফল কত গুণ হবে। অঙ্কে কিন্তু বলে না যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বলছে ক্ষেত্রফল কত গুণ হবে। তাহলে ক্ষেত্রফল আগে ছিল পাই আর স্কোয়ার, তাহলে বর্তমান ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের 36 গুণ। ইয়েস, তার মানে উত্তর হচ্ছে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে পূর্বের ক্ষেত্রফল 36 গুণ। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2 নম্বরের উত্তর হচ্ছে 36 গুণ। না 35 দেওয়া যাবে না, এই যে এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলছে, আবার এখানে এসে বিয়োগ করছে এই পাই আর স্কোয়ার থেকে, এই 36 পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বিয়োগ করছে, এটা করা যাবে না। কারণ লাস্টে তো বলেনি যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এটা বলছে। যদি বলতে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে আমরা ক্ষেত্রফল বৃদ্ধি বের করতাম, কিন্তু অঙ্কে তো বলছে যে ব্যাসার্ধের এই জায়গা বৃদ্ধি হয়েছে কিন্তু ক্ষেত্রফল কত গুণ হবে, তার মানে বর্তমান ক্ষেত্রফলটা পূর্বের কত গুণ। তাহলে পূর্বে ছিল পাই আর স্কোয়ার, বর্তমান হলো 36 পাই আর স্কোয়ার, তার মানে বর্তমান ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 36 গুণ, শেষ। কিন্তু এই অঙ্কে যদি বলতো ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা এই 36 পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ দিয়ে বলতাম 35 গুণ বৃদ্ধি পাবে। আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। বৃদ্ধি কথাটা এখানেও উল্লেখ থাকতে পারে, এখানেও থাকতে পারে, আবার এক জায়গায় থাকতে পারে, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই। বুঝছেন কথা কি? বুঝছেন? না বুঝে অঙ্ক পড়লে বিপদ আছে। কিন্তু প্রশ্ন হলো যে এই প্রশ্ন যদি এই আমি যে এই যে শুদ্ধ নিয়মে যদি না থাকে অপশনে, তাহলে উত্তর কি? তাহলে উত্তর কিছুই না, তাহলে উত্তর সবসময় 25 গুণ। এ কোনো পার্থক্যই, মানে ওরা পার্থক্যই ধরে নাই। তাহলে আমি এটা কি প্রশ্ন পড়াইলো ওরা, মানে বইয়ে কি লিখলো বুঝলাম না। যখন দেখবেন এগুলো নাই তখন আপনি কি করবেন, এই বৃদ্ধি কথাটা বাদ দিয়ে অঙ্ক সলভ করে দিয়ে চলে আসবেন। মানে আগে ছিল আর, এখন হলো ফাইবার, এখানেও ফাইবার, আগে ছিল আর এখানেও ফাইবার, বৃদ্ধি বললেও ফাইবার। কি কথা কি বোঝা যাচ্ছে? এখন বলেন যে ভাই তাহলে আমরা কি করব? আরে ভাই আমি কি পড়াবো? আমাকে তো সঠিকটা পড়াইতে হবে। পরীক্ষক যদি না বোঝে আমি কি করব? বইয়ে তো সুন্দরভাবে সঠিকভাবে করেই দেওয়া আছে। তারা যে কি বোঝে? তারা কি বৃদ্ধি পেলে কি করতে হয় বোঝে না? বৃদ্ধি পেলে কি আগেরটার সাথে যুক্ত করতে হয় না? এটা কি বোঝে না? বুঝছেন? কিন্তু এই প্রশ্ন যদি সাধারণ নিয়মে সলভ করেন, মানে আমি এই যে শুদ্ধ নিয়ম তো করলাম, ঠিক আছে, কিন্তু যদি এই দুইটা প্রশ্ন সাধারণ নিয়মে যদি সলভ করে, সাধারণ নিয়ম না মানে উত্তর যদি না থাকে, এই দুটা প্রশ্নের একই এই বৃদ্ধি কথাটা অমিট করে অঙ্কটা করতে হবে, সোজা কথা। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? উত্তর 25 গুণ, শেষ। 5 স্কয়ার কত গুণ? 5 স্কয়ার ইকুয়াল টু 25 গুণ, শেষ। বুঝছেন? এখন এই প্রশ্ন দেখেন, এই প্রশ্ন যদি আমরা এরকম করতাম, দেখেন একটি বৃত্তের, আপনি আগে কনসেপ্ট বোঝেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বুঝেন? বৃদ্ধি পাবে, এটা একটা 2 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। মানে যে হোলের পর থেকে এখানে যা লেখা আছে এখানে তাই লেখা আছে। দেখেন প্রথমে এক নাম্বারে সলভ করবো আমরা। কি বলছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলে, এবার কিন্তু বলে নাই যে ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করছে, বলছে বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ করা হলো, মানে আগে যদি আর থাকে এখন হবে 3r। 3 গুণ করা হয়েছে মানে যা ছিল তার 3 গুণ হয়েছে, আর কিছু না। মানে এখন এটা এক নাম্বারে সলভ করতে, প্রথমে এক নাম্বার সলভ দিচ্ছি, একের সলভ দিচ্ছি। হ্যাঁ, এটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ ছিল হচ্ছে r, তাহলে এর ক্ষেত্রফল ছিল a1 ইকুয়াল টু পাই আর স্কয়ার। হ্যাঁ, এবারে ব্যাসার্ধ 3 গুণ করা হয়েছে, তার মানে ব্যাসার্ধ কিন্তু এবার 3 গুণ বৃদ্ধি করে নাই, জাস্ট 3 গুণ করছে, মানে আগে r ছিল এখন 3r, এখন যোগ করা লাগবে না। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কত বলেন তো? a2 ইকুয়াল টু পাই আর স্কয়ার, আর এর জায়গায় হবে 3r, তাহলে পাই ইন্টু 3r এর হোল স্কয়ার, তাহলে পাই ইন্টু 9r স্কয়ার, তাহলে 9 পাই আর স্কয়ার। এবার অঙ্কে কি বলছে? ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে ব্যাসার্ধ 3 গুণ করা হয়েছে, এতে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে। এবার কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে বলছে, তাহলে যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে বলছে, এবার কিন্তু 9 গুণ বাড়িয়ে আসেন না, এবার বের করতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি সবসময় এখানে যত গুণ আসবে তার চেয়ে 1 গুণ কম সবসময়। ক্ষেত্রফল বৃদ্ধি যদি বের করতে পারে না, তখন
এখানে যা আসবে গুণ 9 গুণ আসছে না, উত্তর হবে 9 এর চেয়ে 1 গুণ কম, 8 গুণ। যদি এখানে 36 আসে তাহলে উত্তর হবে 35 সব সময়। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, এই প্রশ্নে ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে বলছে, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি? এই যে এই ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে 9 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, তার মানে 8 পাই আর স্কোয়ার। এই যে 9টা পাই আর স্কোয়ার থেকে একটা পাই আর স্কোয়ার চলে গেলেন 8 পাই আর স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা কেমন? এই দেখেন পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার মানে কিন্তু পূর্বের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা পূর্বের ক্ষেত্রফলের 8 গুণ। তাহলে উত্তর হচ্ছে 8 ইন্টু পূর্বের ক্ষেত্রফল। এবার কি বুঝছেন ব্যাপারটা? 8 ইন্টু পূর্বের ক্ষেত্রফল। অপশনে 15 9 গুণ দুইটাই থাকলে 15 মারতে হবে। সঠিক ভুল দুইটাই যদি থাকে তাহলে সঠিকটা মেরে আসবেন। সঠিক ভুল দুইটাই থাকলে সঠিকটা মারবেন। সঠিক ভুল দুইটাই আছে, কেন ভুল মারবেন কেন? ওয়াই? তাহলে এই অঙ্কের উত্তর কিন্তু, এই যে এটার উত্তর কিন্তু 8 গুণ, কারণ 3 গুণ, ক্ষেত্রফল 3 গুণ করা হয়েছে, এখানে বৃদ্ধির কথা বলেনি, সুতরাং এখানে যোগ করা যাবে না, ছিল আর হয়ে যাবে 3 আর। পরবর্তীতে বলছে ক্ষেত্রফল কত গুণ হবে, যদি এখানে বলতো ক্ষেত্রফল কত গুণ হবে সেক্ষেত্রে উত্তর 9 গুণ হতো, কিন্তু এখানে বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে আবার ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হবে। তাহলে বৃদ্ধি পাবে কতটুক? তাহলে এই বর্তমান ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফল বাদ দিলে পরে পাচ্ছি 8 পাই আর স্কোয়ার, তার মানে কি পূর্বে যে ক্ষেত্রফল ছিল তার 8 গুণ পরিমাণ বৃদ্ধি পাইছে। এবার পরবর্তী অঙ্ক, এটা মুছে দিচ্ছি। পরবর্তী অঙ্কে কি বলছে দেখেন, পরবর্তী অঙ্কে বলছে একটি বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করা হলো, বলছে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাকান প্লিজ, একটি বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এখানে কিন্তু বৃদ্ধির কথা ছিল না, এখানে কিন্তু বৃদ্ধির কথা উল্লেখ আছে, এখানেও কিন্তু বৃদ্ধির কথা উল্লেখ আছে। এই যে এখানে ডট ডট দিচ্ছি মানে এখানে যা বলছি তাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এর ক্ষেত্রফল ধরেন a1 ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এবার পরিবর্তিত বৃত্ত এটা যার ব্যাসার্ধ, এদিকে তাকান, এখন ব্যাসার্ধ কত হবে? এখন ব্যাসার্ধ কিন্তু 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে আগে যে ব্যাসার্ধ ছিল সেটা তো আছেই, তার সাথে পূর্বের ব্যাসার্ধের 3 গুণ পরিমাণ বৃদ্ধি পাবে, মানে যোগ হবে। তাহলে আর এর 3 গুণ মানে 3r পরিমাণ যোগ হবে, তাহলে 4r। তাহলে বর্তমান ব্যাসার্ধ 4r, তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হবে? a2 ইকুয়াল টু পাই আর স্কোয়ার, আর এর জায়গা হবে 4r, তাহলে 4 এর স্কোয়ার 16, তার মানে 4 এর স্কোয়ার 16, এই হলো পাই, এই হলো আর স্কোয়ার, তাহলে 16 পাই আর স্কোয়ার। এখন অঙ্কে বলছে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, যদি বলতো যে ক্ষেত্রফল কত গুণ হবে তাহলে এই অঙ্কের উত্তর 16, এখানেই শেষ। কিন্তু অঙ্ক বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তাই আমাকে ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হবে। হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হবে, ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু এই যে 16 পাই আর স্কোয়ার থেকে আগের আর পাই আর স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে 15 পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কেমন? পূর্বের ক্ষেত্রফলের 15 গুণ, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 15 গুণ। ক্ষেত্রফল বৃদ্ধি পূর্বের ক্ষেত্রফলের 15 গুণ। কিন্তু এই 2 নম্বর প্রশ্নে যদি বলতো যে ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত গুণ হবে, এখানে যদি বৃদ্ধি না চাইতো সেক্ষেত্রে আমরা উত্তর দিতাম এখানেই ক্ষেত্রফল কত গুণ হবে, মানে ক্ষেত্রফলটা কত গুণ হয়েছে আগের, তার মানে এখানে উত্তর শেষ, 16 গুণ, 16 গুণ হয়ে গেছে, ক্ষেত্রফল 16 গুণ হয়ে গেছে। দেখেন আগে বলছেন সেন্স কাজ করান, ক্ষেত্রফল কত গুণ হবে, তার মানে কি ক্ষেত্রফল পরিবর্তিত ক্ষেত্রফলটা কত গুণ হয়েছে। আর যদি বলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে কি কতটুকু বাড়ছে সেটা চাইছে। তাহলে বাড়ছে যদি বলে তাহলে কি বর্তমান অবস্থা থেকে পূর্বের অবস্থা বাদ দিয়ে বের করবেন না যে কতটুকু বাড়ছে। অনেকে বুঝতেছেন না মনে হয় বিষয়টা, না? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তর হচ্ছে 15 গুণ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত গুণ? পূর্বের ক্ষেত্রফলের, এই যে পূর্বের ক্ষেত্রফল দেখেন পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারের 15 গুণ। এই প্রশ্নটাই যদি 2 নাম্বার প্রশ্ন যেটা, হ্যাঁ, এই প্রশ্নটাই যদি বলতো ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি না পাবে এটা না বলে যদি বলতো ক্ষেত্রফল কত গুণ হবে, এটা যদি ক্ষেত্রফল কত গুণ হবে এইটা যদি বলতো, সেক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি চাইনি, বলছে ক্ষেত্রফল কত গুণ হবে, জাস্ট এখানে উত্তর দিয়ে দিতাম, মানে পূর্বের ক্ষেত্রফলের 16 গুণ হয়ে গেছে। এই যে বর্তমান ক্ষেত্রফল কত গুণ হবে, কতটুকু বৃদ্ধি পাইছে এটা চাই, বলছে ক্ষেত্রফল কত গুণ হবে, মানে কি আগে যা ছিল তার কত গুণ হয়েছে, তার 16 গুণ হয়েছে, শেষ। আর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা বললে পরিবর্তিত ক্ষেত্রফল বের করে পূর্বের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে তারপর উত্তর দিতে হবে, বুঝছেন? দুটা 2 রকম। হ্যাঁ, আরো আছে, আরো ধরেন কিছু,
আমি আবার বলছি, আর এই প্রশ্ন যদি এরকম আসে দেখেন যে সঠিক উত্তর নাই, তখন বৃদ্ধি যেখানেই থাকুক বৃদ্ধি কথাটা বাদ দিয়ে অঙ্ক করে দিয়ে আসবেন, শেষ। বৃদ্ধি কথাটা বাদ দিয়ে অঙ্ক করে দিয়ে আসবেন। ক্ষেত্রফল 3 গুণ, ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করছে, 3 গুণ বৃদ্ধি দিয়ে দেখলেন অপশনে নাই, তখন আপনি কি করবেন? আপনি ব্যাসার্ধ ওই 3 গুণ বৃদ্ধি মনে করবেন না, মনে করবেন যে 3 গুণ করা হয়েছে, বাট আর আগে ছিল আর, এখন 3 অঙ্ক করে দিয়ে চলে আসবেন। মানে সোজা কথা, আপনি সঠিক নিয়মে, আমি যেভাবে বোঝালাম সেভাবে নিয়মে অঙ্ক করে দেখলেন যে অপশনে নাই, তখন কি করবেন? বৃদ্ধি কথাটা বাদ দিয়ে, বৃদ্ধি কথাটা আগেও বাদ দিবেন, পরে থাকলে পরেও বাদ দিবেন, দুই জায়গাতে বাদ দিয়ে অঙ্ক করে দিয়ে চলে আসবেন, ব্যাস। বুঝছেন? বদরুল আলম বলতেছে বুঝতেছি। আরে আল্লাহ, কি করে? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ দেখেন, এবার এইভাবে প্রশ্ন আসছে এরকম যে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করা হলো। পাঁচ গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? এটার উত্তর কত বলেন তো? এটার উত্তর কত? এটার উত্তর কত বলেন? একটি বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? আচ্ছা, 36 গুণ 36 গুণ। খেয়াল করেন এইখানে, এই দেখেন ভাষা না বুঝলে কিন্তু প্রবলেম। আমি আগেই বলছি, বাংলা ভাষা না বুঝলে তো সমস্যা। বাংলা ভাষায় সমস্যা থাকলে 1952 সালে রক্ত দিয়ে বাংলা ভাষার দাবিতে মানুষ শহীদ হয়েছিল কেন বলেন? তাহলে ভাষার জন্য রক্ত দিয়ে লাভ হইলো কি? বাংলা ভাষায় যদি না বুঝি যে অঙ্কে কি বলছে, তাহলে ভাষার জন্য রক্ত দিয়ে লাভ হইলো কি? আচ্ছা, আরে ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করছে, এমন তো বলে না যে ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করা হলো। ব্যাসার্ধ বাড়াইছে, তাতে 5 গুণ হয়েছে, ব্যাপারটা এরকম। ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করছে, মানে ব্যাসার্ধ আগে আর ছিল, বাড়ায় 5 করছে। এখানে কি বলছে যে 5 গুণ বৃদ্ধি করা হলো? ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করা হলো, 5 গুণ করা হলো। বৃদ্ধি কথাটা কি 5 গুণ বৃদ্ধি, এখানে বৃদ্ধি কথাটা কি এখানে আছে যে আপনি 5-এর সাথে 1 যোগ করে 6 আর 6 বানাই দিচ্ছেন? এখানে ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করা হয়েছে, মানে ব্যাসার্ধ বাড়াইছে, যার ফলে ব্যাসার্ধ 5 গুণ হয়েছে। তার মানে আগে ছিল আর, এখন হচ্ছে 5 এখানে আবার বৃদ্ধি মনে করে, এই বৃদ্ধিকে মনে করেন না যে মানে ব্যাসার্ধ আগের সাথে যুক্ত হবে, ব্যাপারটা তেমন না। এটা ছিল ব্যাসার্ধ ছিল আর, তাহলে ক্ষেত্রফল ছিল a1 = পাই আর স্কয়ার। এবার পরিবর্তিত ব্যাসার্ধ বাড়ায়ে 5 গুণ করছে, মানে এখানে ছিল আর, বাড়ায়ে হয়ে গেছে 5 এমন তো বলে না যে 5 গুণ বৃদ্ধি করা হলো। যদি বলতে ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে বাড়াইছেই 5 গুণ, সেক্ষেত্রে আর প্লাস 5 আর বলছে ব্যাসার্ধ বাড়ায়ে 5 গুণ করা হয়েছে, মানে এই বৃদ্ধি কথাটা এখানে উল্লেখ করছে যে ব্যাসার্ধ বাড়াইছে এই জন্য। হ্যাঁ, তাহলে এখন ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল a2 = কি? পাই আর স্কয়ার, আর এর মান 5 তাহলে 5 স্কয়ার 25, এই 25 সামনে আনলাম, এই হচ্ছে পাই, এই হচ্ছে আর স্কয়ার, তাহলে 25 পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ার হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, তাহলে বর্তমান ক্ষেত্রফল হচ্ছে পূর্বের ক্ষেত্রফলের 25 গুণ। তো অঙ্কে তো বলছে ক্ষেত্রফল কত গুণ হবে, এখানে কিন্তু বৃদ্ধির কথা বলেনি, তাহলে উত্তর হচ্ছে 25 গুণ।
কিন্তু এই অঙ্কে যদি বলতো যে ব্যাসার্ধ বৃদ্ধি করে 5 গুণ করা হলো, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে, সেক্ষেত্রে এই পায়ের স্কয়ার, এই 25 পায়ের স্কয়ার থেকে পায়ের স্কয়ার বাদ দিয়ে বলতাম হ্যাঁ 24 গুণ। হ্যাঁ বুঝছেন? না বুঝে পড়ে লাভ নাই। নেক্সট, বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে, দেখেন বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি এটা তাকান, পরিধি কত গুণ বৃদ্ধি পাবে। এবার কিন্তু ব্যাসার্ধ বলেনি, বলছে পরিধি। এবার কিন্তু ক্ষেত্রফল বলেনি, বলছে পরিধি। আগে বুঝতে হবে, পরিধি চাইছে। এবার আপনারা আমাকে বলেন, তাকান, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর পরিধি, এই যে পরিধিকে আমি পি দ্বারা প্রকাশ করবো, পূর্বের পরিধি পি ওয়ান ইকুয়াল টু 2 পাই আর। এটা হচ্ছে পূর্বের বৃত্ত, পরিবর্তনের পূর্বে। এবার ব্যাস দ্বিগুণ হয়েছে। আচ্ছা, ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া। ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইছে, ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইছে। ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পাইছে, তার মানে আগে ছিল ব্যাসার্ধ আর, এখন আর 2 গুণ মানে 2 আর পরিমাণ বাড়ছে, তার মানে বর্তমান ব্যাসার্ধ 3 আর। তাহলে বর্তমান পরিধি পি টু কত হবে? 2 পাই আর। পরিধি মানে 2 পাই আর, আর মানে ব্যাসার্ধ, কিন্তু এখানে তো ব্যাসার্ধ 3 আর, তাই আর এর জায়গা দিব 3 আর। ঠিক আছে, 3টাকে সামনে নিয়ে আসবো, তাহলে 3টাকে সামনে আনলাম আর 2 পাই আর পিছনে লিখলাম। তাহলে বর্তমান পরিধি হচ্ছে 3 ইন্টু 2 পাই আর, তাহলে পূর্বের পরিধি 2 পাই আর, তাহলে পূর্বের পরিধির সাথে কত গুণ? 3 গুণ। তার মানে পরিধি বৃদ্ধি পাবে 3 গুণ, না পরিধি হবে 3 গুণ। তো বলছে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে চাইছে যে কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে কত গুণ বৃদ্ধি পাবে কেমনে বের করবেন? এই বর্তমান পরিধি থেকে পূর্বের পরিধি বাদ দেন, তাহলে পরিধি বৃদ্ধি পাবে, পরিধি বৃদ্ধি। পরিধি বৃদ্ধি, এই যে বর্তমান হচ্ছে 3 ইন্টু 2 পাই আর মাইনাস পূর্বে হচ্ছে 2 পাই আর। তাহলে এখানে 2 পাই আর আছে 3টা, এখানে 2 পাই আর আছে 1টা, তাহলে 3টা 2 পাই আর থেকে 1টা 2 পাই আর গেলে 2 ইন্টু 2 পাই আর। তাহলে পরিধি বৃদ্ধি হচ্ছে পূর্বের পরিধির, এই যে পূর্বের পরিধির কয় গুণ? পূর্বের পরিধির দ্বিগুণ। তাহলে উত্তর আছে দ্বিগুণ, উত্তর হচ্ছে দ্বিগুণ। আর এখানে কিন্তু ক্ষেত্রফলের কথা বলেনি, এবার হচ্ছে পরিধির কথা, বুঝছেন? পরিধি কিন্তু। এখন আমি আপনাদেরকে এই পরিধি বৃদ্ধির কথা বললে এখানে একটা শর্টকাট আছে, খুবই দারুণ একটা ট্রিক্স। যখন বলবে পরিধি বৃদ্ধির কথা বলবে, বা পরিধি কত গুণ হলো যাই বলুক, হ্যাঁ, পরিধি বৃদ্ধির কথা যখন বলবে তখন মনে রাখবেন কোন বৃত্তের ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি পায় তার পরিধিও তত গুণ বৃদ্ধি পায়। কোন বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস যত গুণ হয় তার পরিধিও তত গুণ হয়। তার মানে ব্যাস দ্বিগুণ বাড়ছে, তাহলে শিওর থাকবেন পরিধিও দ্বিগুণ বৃদ্ধি পাবে, ব্যাস। কিন্তু ক্ষেত্রফলের সাথে তো স্কয়ারের সম্পর্ক, আর পরিধির সাথে দেখেন, পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। এই জন্য এখানে ব্যাসার্ধের মান যা হবে তার উপর বর্গ করে আমরা উত্তর দিচ্ছিলাম, মনে আছে? আর এখানে পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক শুধু সমানুপাতিক, এখানে বর্গ নাই, তাহলে এখানে যত গুণ আসবে এখানে ঠিক তত গুণ হবে। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রফলের কথা বললে হচ্ছে বর্গ করে উত্তর দিতে হয়, আর এখানে পরিধির কথা বললে ব্যাসার্ধ যত গুণ হবে পরিধি তত গুণ হবে। ঠিক আছে, নেক্সট দেখেন, বৃত্তাকার একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের 3 গুণ, মানে আসলে বাগানের 3 গুণ না, বাগানের ব্যাসার্ধের 3 গুণ। এখানে বাগানের ব্যাসার্ধের 3 গুণ, ব্যাসার্ধের 3 গুণ। ঠিক আছে, পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফলের চেয়ে কত গুণ বেশি? পুকুরটির ক্ষেত্রফল বাগানটির ক্ষেত্রফলের চেয়ে কত গুণ বেশি? একটি বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের 3 গুণ। তার মানে এখানে একটা বাগান একটা পুকুর, দুটাই বৃত্তাকার। দেখেন, একটি বৃত্তাকার পুকুর একটা বৃত্তাকার বাগান। ওকে ফাইন। তাহলে কার ব্যাসার্ধ 3 গুণ? বৃত্তাকার পুকুরের ব্যাসার্ধ বৃত্তাকার বাগানের 3 গুণ। তাহলে এটা যদি বাগান হয়, এটা হচ্ছে বাগান, এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে কি? এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। ঠিক আছে, এবার হচ্ছে পুকুর। তাহলে পুকুরের ব্যাসার্ধ কেমন? পুকুরের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 3 গুণ। তার মানে ওইটা যদি আর হয়, এর ব্যাসার্ধ হচ্ছে 3 আর, তাহলে এর এরিয়া হচ্ছে পাই ইন্টু 3 আর এর হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু 3 স্কয়ার 9, দেখেন এদিকে দেখেন একবারে, এই 3 স্কয়ার হচ্ছে 9, সামনে আনলাম, এই হচ্ছে পাই, এই হচ্ছে আর স্কয়ার, 9 পাই আর স্কয়ার। তার মানে এই বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে, এই যে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 9 পাই আর স্কয়ার, সরি, বৃত্তাকার পুকুরের ক্ষেত্রফল 9 পাই আর স্কয়ার, আর বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল শুধু পাই আর স্কয়ার। তার মানে কি 9 ইন্টু এটা কি? এটা কিন্তু বাগানের ক্ষেত্রফল, তার মানে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু 9 ইন্টু বাগানের ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের 9 গুণ, তাহলে উত্তর কিন্তু 9 গুণ দেওয়া আছে। কিন্তু কোশ্চেনে কিন্তু এইটা বলেনি
যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের কত গুণ, এটা চাইনি। অঙ্কে বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের চেয়ে কত গুণ বেশি, কতটুকু বেশি সেটা চাইছে। তাহলে কতটুকু বেশি যদি সেটা বের করেন, তাহলে তাহলে ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বেশি কতটুকু, এই পুকুরের ক্ষেত্রফলটা বাগানের চেয়ে কতটুকু বেশি, তাহলে এটা থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 9 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এই যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হচ্ছে কত গুণ বেশি, কতটুকু বেশি, তাহলে বেশি কতটুকু সেটা কি পেতে হয় কিভাবে, পুকুরের ক্ষেত্রফল থেকে তো বাগানের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তার মানে এখানে 9টা পাই আর স্কোয়ার, এখানে 1টা পাই আর স্কোয়ার, 9টা থেকে 1টা চলে গেলে 8 পাই আর স্কোয়ার। তার মানে ক্ষেত্রফল বেশি কতটুকু, এই যে এটা কি, এটা হলো বাগানের ক্ষেত্রফল, তার মানে বাগানের ক্ষেত্রফলের 8 গুণ বেশি। ইয়েস, তাহলে উত্তর 8 গুণ, এটা অপশনে নাই। তো অপশনে যখন নাই তখন বুঝতে হবে ওরা আসলে কত গুণ বেশি এটা বের করে নাই, ওরা ওই বেশি কথাটা বাদ দিয়ে অঙ্কটা করছে। ওরা চাইছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের কত গুণ, তাহলে উত্তর 9 গুণ, মেরে দিয়ে আসতে হবে, কিছু করার নাই। অপশনে যদি 8 গুণও থাকতো তখন 8 গুণ মারতাম। বুঝছেন কিনা বলেন? সঠিক জিনিস পড়েন, এইটা যদি লিখিত পরীক্ষা আসে তখন আপনি 9 গুণ করে আসলে অঙ্ক কেটে দিবে সোজাসুজি। হ্যাঁ, পুকুরের ক্ষেত্রফল, এটা দেখেন আসছে কত সালে, 99 সালে। 99 সালে দেখছেন, 99 সালে তো আমরা পড়ালেখাই শুরু করি নাই, কেবল স্কুলে যাই, শুরু করছি ছোট ওয়ান। 99 সালে ছোট ওয়ান বা বড় ওয়ানে পড়ি আমরা। হ্যাঁ, বুঝছেন? এই অঙ্কের অ্যাকচুয়াল উত্তর 8 গুণ, তাহলে 8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বেশি, 8 গুণ বেশি। এই যে এটা বাগানের ক্ষেত্রফল না, তার মানে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 8 গুণ বেশি। কতটুকু বেশি বাগানের, এই যে কতটুকু বেশি, এই যে ক্ষেত্রফল বেশি কতটুকু, বাগানের ক্ষেত্রফলের 8 গুণ। যদি বলতো যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের কত গুণ, তাহলে হলো পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 9 গুণ। নেক্সট, দুইটি বৃত্তের ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ বানান ব্যাসার্ধ এখানে ঠিক করে নেবেন, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1:3। খেয়াল করুন প্লিজ, দুইটা বৃত্ত, একটার ব্যাসার্ধ R1 আর একটার ব্যাসার্ধ R2, 1:3। এবার কি চাইছে তাকান, বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। ধরলাম প্রথম বৃত্তের ক্ষেত্রফল A1, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল A2। এই A1 বাই A2 তে চাইছে, এদিকে তাকান, অনুপাত মানে তো ভাগ। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল যদি A1 হয়, তাহলে A1 মানে পাই R1 স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে R1 কেন দিচ্ছি, কারণ প্রথম বৃত্ত তাই 1 দিচ্ছি, বুঝছেন? আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই R2 স্কোয়ার। এই পাই পাই কাটা, R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে R1 এর জায়গায় বসাবেন 1। R2 এর ভ্যালু কত, 1 স্কোয়ার। হ্যাঁ, R2 এর ভ্যালু কত, 3, তাহলে এখানে বসাবেন 3। 1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 9, তাহলে 1:9। তার মানে ক্ষেত্রফল হচ্ছে 1:9, তাহলে উত্তর হচ্ছে 1:9। জি, আমরা তখন পড়ালেখা শুরু করছি, আমি তখন মনে হয় বড় ওয়ানে পড়ি, বড় ওয়ান। তো ছোট ওয়ান, আমি ছোট ওয়ানে ভর্তি হয়েছি, ছোট ওয়ানে আমি একদিন ক্লাস করছি, একদিন ক্লাস করে দ্বিতীয় দিনেই আমি বড় ওয়ানে চলে গেছি, মানে আমাকে 1 বছর প্রমোশন দিয়ে দিয়েছে সাথে সাথেই। এর কারণ কি, এর কারণ আমি বলছি যে আমি আর স্কুলে যাব না, এই ছোট ওয়ানে আমি আর পড়বো না। বলছে কেন ছোট ওয়ানে পড়বা না, বাড়িতে এসে বলছে আমি ছোট ওয়ানে বসবো না। ছোট ওয়ান মানে যে বলে না, মানে প্রি স্কুলিং, যেটা মানে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য অভ্যস্ত করায়, সেটাকে বলে ছোট ওয়ান। তারপর হচ্ছে বড়, মানে অরিজিনাল যেটা ওয়ান আর কি, সেখানে দেওয়া হয়। তো আমি ছোট ওয়ানে গেছি একদিন, তো যারা সিনিয়র আছে তারা খালি খেপানো বোঝেন, মানে টিজ করে আর কি। তো কি বলে টিজ করে জানেন, বলে ছোট ওয়ান পচা কুত্তের কান ধরে টানি আন, মানে ছোট ওয়ান পচা কুত্তের কান ধরে টানি আন। তো আমার এই কথা বললে আমার খুব এটা গায়ে লাগছে, পচা কুত্তো মানে কুকুর, পচা কুত্তো, তার আবার কান ধরে, আমি পচা কুকুর ধরবো নাকি আমি বাড়ি এসে বলছি আমি ওই ক্লাস আর পড়বো না। বলছে কেন, বলছে আমার খালি এটা বলে ছোট ওয়ান পচা কুত্তের কান ধরে টানি আন, পচা কুত্তে আমি কান ধরে টানি নিয়ে আসবো, তাই হয়। ওই একদিনই গেছি, পরের দিন আমাকে আমার মা স্কুলে যায় স্যারকে, হেড স্যারকে বলছে যে ওকে তো ওই স্কুলে এই ক্লাসে পড়বে না, ওরে দরকারি ওয়ানে আপনি 2 বছর রাখেন, কিন্তু ওকে এখানে ক্লাস করার সুযোগ দেন। পরে আমাকে মানে বড় ওয়ানে প্রমোশন দিয়ে দেয় একবারে, ঠিক আছে। বলছে ছোট ওয়ান পচা কুত্তের কান ধরে টানি আন, এটা কোনো কথা? আচ্ছা, তাহলে 1:9, কিছুই না, অনুপাত যখন বলবে তখন আপনি এই যে ক্ষেত্রফলের অনুপাত করে দিবেন। আর ক্ষেত্রফল মানে তো জানেনই পাই আর স্কোয়ার, এই পাই পাই কেটে যাবে সবসময়। এই জন্য শর্টকাটে কি বলে জানেন, যে ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে ক্ষেত্রফলের অনুপাত বের করার জন্য খালি এই দুজনের উপর স্কোয়ার করে দেন। শর্টকাট বোঝার আগে তো বুঝতে হবে যে কেন এই দুজনের উপর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে, কারণ এই পাই পাই কেটে যাচ্ছে।
অনুপাত করলে, তাই না? আমার কথা কি বুঝছেন? ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসের অনুপাত যদি দেওয়া থাকে, এখানে ব্যাসার্ধ না দিয়ে যদি ব্যাসের অনুপাত দেওয়া থাকে আর ক্ষেত্রফলের অনুপাত চাই, তখন এটার উপর স্কোয়ার করে দিবেন, অঙ্ক হয়ে যাবে। ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে বা ব্যাসের অনুপাত দেওয়া থাকলে জাস্ট স্কোয়ার করে দিলে পরেই ক্ষেত্রফলের অনুপাত চলে আসবে। ওকে, এবার দেখেন, দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত 3:2, তার মানে এটা হচ্ছে R1:R2 3:2। ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে জাস্ট ব্যাসার্ধের অনুপাতের উপর স্কোয়ার করে দিবেন। তাহলে এই 3 এর উপর স্কোয়ার করেন, 2 এর উপর স্কোয়ার করেন, তাহলে 9:4 শেষ। কিন্তু কিভাবে আসছে? ক্ষেত্রফলের অনুপাত চাইছে, তার মানে প্রথমটার ক্ষেত্রফল A1, দ্বিতীয়টার ক্ষেত্রফল A2, তার মানে A1/A2 চাইছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু A1 মানে পাই R1 স্কোয়ার, A2 মানে পাই R2 স্কোয়ার। এই পাই পাই কাটা, পাই পাই কাটা, এই জন্য এই R1 এর উপরও স্কোয়ার আছে, R2 এর উপরও স্কোয়ার আছে, তাই R1/R2 এর হোল স্কোয়ার দিলাম, যে R1/R2 দিলাম, বা R1 এর মান আপনি বসাই দেন। R1 এর মান বসান 3, R2 এর মান বসান 2, তাহলে R1 এর স্কোয়ার মানে 3 স্কোয়ার, R2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9, 2 স্কোয়ার 4, তাহলে 9:4, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 9:4, ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, কিন্তু প্রশ্নকর্তা যদি এরকম বলতো দুটি বৃত্তের ব্যাসের অনুপাত, তাকান এইভাবেও আসছে পরীক্ষায়, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2, 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি বৃত্তের ব্যাসের অনুপাত। এবার ব্যাসার্ধের অনুপাত না বলে বলছে ব্যাসের অনুপাত, বলছি ব্যাসের, তার মানে এবার ব্যাসের অনুপাত, ব্যাস মানে D1, ব্যাস মানে D2, D1/D2 = 2:3। এখান থেকে আমরা ব্যাসার্ধের অনুপাত বের করবো। ভাইয়া মনে রাখবেন, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত আলাদা না, ব্যাস ব্যাসার্ধের মান আলাদা কিন্তু অনুপাত সেম। ব্যাস ব্যাসার্ধের মান আলাদা কিন্তু অনুপাত সবসময় সেম হয়। কিভাবে অনুপাত সেম হয়? কারণ আপনি এই ব্যাস থেকে যখন ব্যাসার্ধে আসবেন, ব্যাসকে কত দিয়ে ভাগ করতে হয়? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়, তার মানে D1 কে আমি লিখতে পারি R1/2, D2 কে আমি লিখতে পারি R2/2। ব্যাস থেকে ব্যাসার্ধ আসতেছি, তাহলে এটার নিচেও 2 আছে, এটার নিচেও 2 আছে, এই 2 কেটে এটা হয়ে যাবে R1:R2 = 2:3। তার মানে অনেক সময় ব্যাসের অনুপাত দেওয়া থাকলেও ভাইয়া মনে রাখবেন, ব্যাস এবং ব্যাসার্ধের মান ভিন্ন কিন্তু ব্যাস ব্যাসার্ধের অনুপাত সেম। তাহলে ব্যাসের অনুপাত 2:3, ব্যাসার্ধের অনুপাত 2:3। এখানে অনেকে মনে করে যে আরে ব্যাসের অনুপাত চাইলে মনে হয় পরে মানে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, না, ভুল করেন না কিন্তু। তাহলে ব্যাসের অনুপাত 2:3 মানে ব্যাসার্ধের অনুপাত 2:3। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত এই যে 2 স্কোয়ার = 3 স্কোয়ার মানে 4:9 হবে। বুঝছেন? 4:9, 9:4 না, 4:9। খেয়াল রাখেন, অনুপাত সেম, ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাত তাই, অনুপাত আলাদা না। যদি বিশ্বাস না হয়, মনে করেন একটা বৃত্তের ব্যাস হলো 6 আর একটা বৃত্তের ব্যাস হলো মনে করেন যে 12 না, ধরেন 6 8 দিন 8, তাহলে এদের ব্যাসের অনুপাত কত? D1:D2 কত হবে বলেন? 6/8, 2 দিয়ে কাটলে 4, 3, তার মানে 3:4। 3:4 কি? 3:4 হচ্ছে ব্যাসের অনুপাত। এখন আপনি বলেন, ব্যাস যদি 6 হয় তার ব্যাসার্ধ কত? 6/3। ব্যাস যদি 8 হয় তাহলে তার ব্যাসার্ধ কত? 4। এইবার ব্যাসার্ধের অনুপাত করেন তো, R1/R2 করলে 3/4, তার মানে কত? 3:4। দেখছেন, ব্যাসের অনুপাতে 3:4, ব্যাসার্ধের অনুপাতে 3:4। তার মানে ব্যাস ব্যাসার্ধের মান ভিন্ন হতে পারে, বাট তাদের অনুপাতটা সেম। তার মানে যখন আপনাকে অঙ্কে বলবে ব্যাসের অনুপাত এত, তাও যা প্রসেস, যখন বলবে ব্যাসার্ধের অনুপাত কত, তাও একই প্রসেস। অনেকেই এখানে ব্যাসের অনুপাত দেখলে অনেকে ভুল করে ফেলবে। এখানে ব্যাসের অনুপাত এটাকে আবার ক্ষেত্রফলের অনুপাত বের করে আবার 2 দিয়ে ভাগ না করে দেয়। ভাগ করলেও বাকি, ভাগ করলে তো সেই 2 দিয়ে আবার কেটেও যাবে, সমস্যা তো নেই। এই প্রশ্নটা যদি বলতো দুটি বৃত্তের, খেয়াল করেন প্লিজ,
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে এদের পরিধির অনুপাত কত? বলেন তো কত হবে? ক্ষেত্রফলের অনুপাত না বলে যদি বলতো পরিধির অনুপাত। পরিধির অনুপাত কত? তাহলে কত হতো উত্তর বলেন তো? ক্ষেত্রফলের অনুপাত না বলে যদি বলতো পরিধির অনুপাত কত, তাহলে উত্তর বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন দ্রুত। তাহলে মাথায় রাখবেন কতটুকু ওই যে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ এতগুণ হলে ক্ষেত্রফল কতগুণ হবে, এইসব ব্যাপার কিন্তু সিরিয়াসলি মানে না বুঝে উত্তর করলে বিপদ হবে। আজ ওই দেখেন যে সঠিক উত্তর নাই, তাহলে বৃদ্ধি কথাগুলো বাদ দিয়ে অঙ্ক করে দিয়ে আসবেন, হয়ে যাবে। 6:8 বলছেন একজন, 6:8। আচ্ছা দেখেন, তাহলে ব্যাসার্ধের অনুপাত মানে R1:R2, দেখেন তাকান, R1:R2 ইজ ইকুয়াল টু হোয়াট? সরি, R1:R2 হচ্ছে 3:4, 3:4। এখন পরিধির অনুপাত চাইছে, পরিধি মানে P1, প্রথমটার পরিধি P1, দ্বিতীয়টার পরিধি P2, মানে P1/P2 চাইছে। পরিধি মানে তো ভাই 2πr, তাই না? তাহলে P1 মানে হচ্ছে 2πr1 আর P2 মানে হচ্ছে 2πr2। এই পাই পাই কাটায় 2 কাটা, এই R1 এর ভ্যালু হচ্ছে 3, এই R2 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে উত্তর 3:4। তার মানে পরিধির অনুপাত 3:4। তাহলে পরিধির অনুপাত কিন্তু পরীক্ষা আসছে, মনে রাখবেন ব্যাসের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত আর পরিধির অনুপাত সেম। কারণ কি? কারণ পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক কেবল সমানুপাতিক, এখানে স্কয়ার টি স্কয়ার কিছু নাই। তাই পরিধির অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত যা হবে এটার অনুপাত তাই হবে, সেম হবে। 6:8, 6:8 অপশনে থাকবে না, 6:8 অপশনে থাকবে না, থাকবে 3:4। ওই 6:8 কে আবার কাটাকাটি করতে হবে। আপনি বুঝছি, এই 2 না কেটেই এখানে গুণ করে দিচ্ছেন। পরিধির অনুপাত আসতে পারে পরীক্ষায়, অনেকে না বুঝে ক্ষেত্রফলের অনুপাত বের করে দিয়ে চলে আসবে, যারা শর্টকাট মুখস্থ করে। বিপদের উপর বিপদ শর্টকাট পড়লে, হ্যাঁ, কনসেপ্ট না থাকলে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে পরিধির অনুপাত চাইলে পরিধি মানে তো 2πr, তো 2π কেটে যাবে, R1/R2 যা, পরিধির অনুপাত তাই। ওকে, 6:8 সমস্যা নাই, আমি বুঝছি আপনারা এই যে 2 দিয়ে এটাকে গুণ করছেন, এখানে 2 কাটেন নাই, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। 6:8 কে এই 6/8, তাই না? 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এটা উত্তর, এটা হচ্ছে সমতুল অনুপাতের, কিন্তু অনুপাতের রাশি দুটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, মানে কাটাকাটি করার সুযোগ থাকলে কাটাকাটি করতে হয়, নাহলে অপশনে তো এটা পাবেন না। হ্যাঁ, এটা পাবেন অপশনে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আমরা আরেকটা ক্লাস আজকে নেওয়ার চেষ্টা করবো রাতের দিকে, ঠিক আছে? আমি জানাই দিব, গ্রুপে জানাই দিব। আর আগামীকাল শুক্রবার, আগামীকালও আমি ক্লাস নিব, জ্যামিতি ক্লাস। বৃত্ত প্রায় শেষের দিকে, বৃত্তটা শেষ হলে আমি বাঁচি, আর ঘন জ্যামিতি থাকবে, তো 3-4টা ক্লাস লাগবে সর্বোচ্চ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।